আমি ফেসবুকে লাইভে আছি, ফেসবুকে একটু জানাবা সব কিছু ওকে আছে কিনা। ফেসবুকে সবাই আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছ? ওয়েবে পলককে দেখছি, ওয়েবে সবাই একটু আমাকে জানাবা সব কিছু ওকে আছে কিনা। আমার এখান থেকে সব কিছু ওকে। সাইকেল 1 পেপার 1 চ্যাপ্টার 2 ক্লাস নাম্বার 1। ওয়েবে সব কিছু কি ওকে আছে? আহিদ, জাহিদুজ্জামান, তামিম, পলক, তোমরা কি শুনতে পাচ্ছ? সাবিহা ওকে আর ওকে। ফেসবুকে সবাই একটু, বাহ অনেকে আছে, রোকসানা, ঋতু, শ্রীকান্ত, সৃজন, অনন্যা রয়, অনন্যা চৌধুরী, মুন, ঠিক আছে, আদিয়াত, অল ক্লিয়ার দাদা, ওকে গুড। বুশরা আছে, সিজন আছে, রোহিত আছে। দাদা কেমন আছেন জিজ্ঞেস করেছো যারা, ভালো, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমরা একদম পড়ার মধ্যে চলে যাব, ঠিক আছে, আমরা একদম পড়ার মধ্যে চলে যাব। তো আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের ফার্স্ট ক্লাস, ঠিক আছে, লেকচার 1। আমাদের এই সাইকেলে দুইটা চ্যাপ্টার আছে, এর মধ্যে একটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার প্রথম অধ্যায়, আর একটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তোমাদের তো সামনে মনে হয় রেজাল্ট দিবে, তোমাদের কি 13 তারিখ একবার শুনেছিলাম এরকম, তাই না? অর্থাৎ 1-2 সপ্তাহের মধ্যে হয়তো রেজাল্টটা পাবে। তো রেজাল্ট দেওয়ার পর কলেজে যখন যাবে এই দুইটা চ্যাপ্টার কিন্তু তোমাদের কলেজে থাকবে। তো আমি অফলাইনে আসলে শুরু করেছি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, কিন্তু তোমাদের কেন জানি গুণগত রসায়ন দিয়ে শুরু করছি। যাই হোক, দুইটা চ্যাপ্টারই আমাদের হয়ে যাবে। আমরা কিছুদিন পর এমনও করব হচ্ছে এটার জন্য, যেমন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের জন্য আমাদের 4টা ক্লাস লাগবে। তো খুব সুন্দরভাবে, খুব মজার জিনিসগুলো, একদম ছোট ছোট জিনিস, ঠিক আছে, একদম বেসিক আইডিয়া দিয়েছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে। তো গুণগত রসায়ন এই দুইটা চ্যাপ্টার মূলত আমরা সাইকেল 1-এ পড়বো। গুণগত রসায়নও হচ্ছে সহজ, ঠিক আছে, দুইটা চ্যাপ্টারই খুব সহজ। তো আমি চেষ্টা করব হচ্ছে তোমরা যেহেতু আগে শুরু করছো যতটুকু পারি এগিয়ে রাখতে, অন্যদের থেকে যাতে এগিয়ে থাকো, মানে এই সাইকেল পড়ে তোমার যাতে এই দুইটা চ্যাপ্টার কলেজে যখন যাও স্যাররা যদি কোনো কোয়েশ্চেন করে তুমি যাতে সবগুলোর উত্তর দিতে পারো, কলেজে যখন ফার্স্ট টার্ম এক্সামটা হবে তোমরা যাতে সবগুলোর উত্তর দিতে পারো। আরেকটা জিনিস মনে রাখবা, শুরুটা যদি কারো ভালো হয়, শুরুর দিকে চ্যাপ্টারগুলো পড়ানো এটা কেউ বুঝে যায়, অর্থাৎ আমি কি বলতে চাইছি আমার কথার সাথে একটা টিচারের সাথে কিন্তু অ্যাডজাস্ট করারও বিষয় আছে, ঠিক আছে, মানিয়ে নেওয়া, কথাগুলো কি বলতে চাইছি, কিভাবে লিখছি, ধরনটা, পড়ার ওয়েটা কি, এটা যদি বুঝে যাও এই চ্যাপ্টার পর্যন্ত পরের চ্যাপ্টারগুলো দেখবা অনেক স্মুথ একটা জার্নি হবে। এরপরে গিয়ে দেখবা হচ্ছে জিনিসটা আলটিমেট অনেক ভালো একটা পজিশনে তোমরা পৌঁছে যেতে পারবে। তো আমরা শুরু করে দিই। গুণগত রসায়নে আমরা যদি একদম পরীক্ষা ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড পড়ালেখা করতে চাই, তাহলে দেখো তো এখানের মধ্যে সৃজনশীল প্রশ্ন পাবা হচ্ছে তোমরা দুইটা দুইটা বা তিনটা দেখা যাচ্ছে। এখন 24-এর কোয়েশ্চেন নেই, এর কারণ 24-এ কেমিস্ট্রি পরীক্ষা হয়নি, আর 25 ব্যাচের তোমাদের বড় ভাইয়া যারা আছে ওরা কিন্তু এখন মাত্র এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ওদের এখনো কেমিস্ট্রি পরীক্ষা হয়নি, ঠিক আছে। তো দুইটা থেকে তিনটা সিকিউ তোমরা ধরে নাও, তোমরা দুইটা সিকিউ পাবে, তিনটা পাবে না, ঠিক আছে, দুইটা সিকিউ পাবে এই চ্যাপ্টার থেকে। আর এমসিকিউর ক্ষেত্রে দুইটা সিকিউ মানে কিন্তু অনেক মার্কস। তুমি যদি চিন্তা করো গ এবং ঘ মিলে যদি তুমি পাও 7-7, এখানে কত 14-15 নাম্বার হয়, ঠিক আছে। তাহলে এর মানে এখানে ধরো 5 থেকে তুমি 7টা 8টা পর্যন্ত, 5 থেকে 7 ধরতে পারো, তাই এর মানে 20-22 নাম্বার তুমি হচ্ছে মোটামুটি এই একটা চ্যাপ্টার থেকে পাবা। তো আমরা শুরু করি, আমরা একদম বই ধরে ধরে পড়াবো। এর মানে বইয়ের সাথে তোমার সামঞ্জস্যতা যাতে হয় এটা খুব দরকার। বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন বলো, মেডিকেল বলো, সব জায়গায় এটা হেল্প করবে অনেক। তো আমাদের বইয়ের প্রথম লাইন শুরু হয়েছে ইলেকট্রনের আবিষ্কার দিয়ে। ইলেকট্রন হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ছি, ঠিক আছে, ইলেকট্রন একদম ছোটবেলা থেকে পড়ছি। দেখি বলো তো ইলেকট্রন আবিষ্কার করেন কে? এটা তোমাদের জন্য আমি ফার্স্ট কোয়েশ্চেনটা রাখলাম, ইলেকট্রন আবিষ্কার করেন কে?
ইলেকট্রন আবিষ্কার করেন, এখন থেকে বলবা একটু বাসায় সবাই একটু মুখে বলে ফেলো, ঠিক আছে? এখন নতুন নতুন শিখছো তো, এই জিনিসগুলো একটু বাসায় মুখে বললে দেখবা হচ্ছে পড়াটা আরো ভালো মাথায় ঢুকবে। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন কে? স্যার জে জে থমসন। আমি টাইম দিব, সুন্দর মতো লিখবা। কোন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেন? কোন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেন? ঠিক আছে, এই পরীক্ষার নাম হচ্ছে ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। কোন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করে? একদম বেসিক জিনিস, ঠিক আছে, একদম ছোটদের জিনিস। ফুল এনার্জিতে আমাদের ক্লাসটা করতে হবে, জিমিয়ে জিমিয়ে করলে হবে না। নোট খাতা একদম সাথে রাখতে হবে। আমি নোট কন্টেস্ট দিব, যে যার চেয়ে ভালোভাবে গুছিয়ে নোট করবা, গুছানো থাকবে জিনিসগুলো, ওর জন্য প্রাইজ থাকবে। কোন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেন? কোন পরীক্ষার মাধ্যমে? ক্যাথোড রশ্মি পরীক্ষা, ঠিক আছে, আমি বাংলায় লিখে দিই, ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট, ক্যাথোড রশ্মি পরীক্ষা। তোমার বইয়ে ক্যাথোড রশ্মি নিয়ে একটা মাত্র শব্দ বলছে, ক্যাথোড রশ্মি পরীক্ষা, ঠিক আছে? ক্যাথোড রশ্মি শুধুমাত্র উচ্চারণ করেছে ক্যাথোড রশ্মি। তো ক্যাথোড রশ্মি পরীক্ষাটাকে আমরা আরেকটু 2-4 লাইন জেনে নিব। কত সালে ইলেকট্রন আবিষ্কার করেন? দেখি বলো তো, কত সালে ইলেকট্রন আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার কিন্তু একটা রেভলিউশনারি ঘটনা। এর মানে ইলেকট্রন আবিষ্কারের পর মানুষের চিন্তা ধারণা পাল্টাতে শুরু করে 1897 সালে। তাহলে 1897 সালে আমরা ছোটবেলা থেকে পড়ছি ইলেকট্রন ইলেকট্রন ইলেকট্রন, এটা আবিষ্কার হয়েছে কবে? এমনি সাল আসে না। কিন্তু ইলেকট্রনটা একটু মনে রাখা কি আমাদের উচিত নাকি অনুচিত? তোমরা বলো তো। উচিত, কারণ কেমিস্ট্রিতে আমরা ইলেকট্রন এত বেশি পড়ি। তোমরা আমাকে বলো, তোমরা এসএসসিতে স্থায়ী কণিকা কয়টা পড়েছো? 3টা। আমরা এইচএসসিতে পড়বো, একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে কি নিউট্রন। তোমরা আমাকে দেখি বলে ফেলো তো, ইলেকট্রন যদি এততে হয়, আমি একটু সবার কমেন্টটা দেখতে চাই। ভুল বলো, কোনো সমস্যা নাই। সবাই আমাকে বলো হচ্ছে প্রোটন কত সালে আবিষ্কার হয়? সালগুলা লাগে না, ঠিক আছে, এমনি জাস্ট আইডিয়ার জন্য। প্রোটন কত সালে আবিষ্কার হয়? ঠিক আছে, ওইভাবে কয়েকজন অ্যান্সার দিচ্ছ। প্রোটন আবিষ্কার হয় কততে? 1911-তে বলেছো। সামিন বলেছে 1911, অনেকে এখন 1911-তে বলছে, ঠিক আছে। সাদিকও বলেছে 1911-তে। একটু দেখি তো ফেসবুকে কি অবস্থা সবার। ফেসবুকে কি অবস্থা সবার? সঠিক উত্তর দিবা, ঠিক আছে। 1920 বলেছে সাবিকুন নাহার। 1861 বলেছে না, ইলেকট্রনের আগে তো আবিষ্কার হয়নি। কেমন সবাই মনে রাখবে, 1897 সাল পরীক্ষায় আসে, আসে না, সাল পরীক্ষায় আসে, আসে না। তো আমরা কেন যাচ্ছি? আমরা জাস্ট জিনিসটা আইডিয়ার জন্য আমরা জানছি, ঠিক আছে। তাহলে প্রোটন আবিষ্কার হয় 1919, দেখবা মেনশন করা আছে, ঠিক আছে, 1919 মেনশন করা আছে। নিউট্রন কবে আবিষ্কার হয়? 1932, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের আবিষ্কারক কে? থমসন, ঠিক আছে। এটার আবিষ্কারক কে বলো তো? থমসন। প্রোটনের আবিষ্কারক কে? রাদারফোর্ড। নিউট্রনের আবিষ্কারক কে? চ্যাডউইক। ঠিক আছে, এটা আবিষ্কার করতে একটু দেরি হয়েছে কেন? কারণ এটা তো আসলে কি চার্জ নাই, সেজন্য একে খুঁজে পাওয়াটা একটু কি ছিল বলো তো, কষ্ট ছিল। একটা সালও লাগবে না, এটা এমনি জাস্ট তোমার নোটের জন্য। কোনো সময় কাউকে যদি বলো, ছোট ভাই কাউকে যদি পড়াও, এমনি বলবা যে ইলেকট্রনটা সবার আগে আবিষ্কার হয়েছে, প্রোটনটা এরপর আবিষ্কার হয়েছে, নিউট্রনটা সবার পরে গিয়ে আবিষ্কার হয়েছে। বিষয় বুঝতে পারছো? ছোট ভাই কাউকে যদি পড়াতে যাও, জাস্ট এটা বলবা, এটা তোমার পরীক্ষায় আসবে না। এটা আসতে পারে ইলেকট্রনকে আবিষ্কার করেন থমসন। কোন পরীক্ষার মাধ্যমে? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। এবার একটু দেখো তো, ইলেকট্রন নামকরণ করেন কে? আমাদের গুণগত রসায়ন ফার্স্ট লাইন শুরু হয়েছে ইলেকট্রন দিয়ে। ইলেকট্রন নামকরণ করেন কে? ঠিক আছে, ইলেকট্রন নামকরণ করেন কে? স্টোনি। স্টোনি, আমি বাংলায় লিখে দিই, ইংলিশে লিখলে আবার নাম চিনতে পারবা না। স্টোনি, খুব মজার। ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন কে? যদি কখনো সাধারণ জ্ঞানে কেউ জিজ্ঞেস করে ও চার্জ কত, -1.606 ইন্টু কত, 10⁻19 কুলম। আমরা সবাই পারি না, আরেকবার বলে ফেলি, এসএসসির পর আরেকবার মনে মুখে বলে ফেলি, ঠিক আছে। বাসায় সবাইকে একটু বুঝাও, তুমি পড়ছো -1.6 ইন্টু 10⁻19 কুলম ইলেকট্রনের কি বলতো? চার্জ। এই চার্জটা নির্ণয় করেন কে? এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওর নাম কি? মিলিকান। মিলির পরে কি দিবা? খান দিও না, কান দিও, মিলিকান, ঠিক আছে। মিলির কান, এই যে দেখো মিলি। এবার ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন কোন পরীক্ষার মাধ্যমে?
ঠিক আছে, একটা লাইন আছে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন কোন পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার জন্য লাগবে, কোন পরীক্ষায়, মেডিকেল অ্যাডমিশন টেস্টে লাগবে, বোর্ড পরীক্ষায় লাগবে, বুয়েট প্রিলিতে কখনো চাইলে দিতে পারে বা ভার্সিটিতে, বুয়েট প্রিলিতে সাধারণত দেয় না, মেডিকেল বা বোর্ড পরীক্ষা এগুলোতে লাগে। কোন পরীক্ষার মাধ্যমে, দেখি সবাই তো খুব ভালো স্টুডেন্ট, আমরা একটু বলে ফেলি কোন পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন। আশা করি আমার কথা স্পষ্ট আছে, আমি যে কোনো জিনিস 2 বার 3 বারও বলবো, সাথে মোটামুটি স্পিডও আগাবো, বিষয়বস্তু একদম স্লো হবে না, হয়তো আজকে যদি মনে হয় একটু স্লো যাই মডারেট স্পিডে যাব, বাট 2 বার 3 বার করে রিপিট করবো। তুমি পড়া বুঝে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, বিষয় বুঝতে পারছো? তোমার কাজ হচ্ছে আমি যা বলি ইনস্ট্রাকশনটা ফলো করা, ক্লাসটা হচ্ছে মনোযোগ দিয়ে করা, যখন লিখতে বলি লিখা। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ নির্ণয় হয় কোন পরীক্ষার মাধ্যমে, তৈলবিন্দু পরীক্ষা। ঠিক আছে, এটাকে বলা হয় তৈলবিন্দু পরীক্ষা। ইংলিশ ভার্সনে যদি কেউ থাকো, তৈলবিন্দু পরীক্ষা। ঠিক আছে, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এটুক লিখা হয়েছে? লিখা হলে সবাই একটু ওয়াই বলো, লিখা হলে সবাই একটু ওয়াই বলো। পার্থ বলেছে অয়েল এক্সপেরিমেন্ট, ওকে গুড, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। ঠিক আছে, পার্থ বলেছিল মিলিকান, গুড। তাসমিনাহার বলেছিল 1932। দাদা আপনি যেগুলো লিখতেছেন এগুলো কি নোট করবো? অবশ্যই নোট করবা, কারণ এগুলো বইয়ে দেখবা ছন্দ ছন্দ মানে ছন্দ ছাড়া এক এক জায়গায় এক একটা ইনফরমেশন আছে, তাহলে তুমি এটা একটু নোট করো। এটার জন্য আমি 10টা সেকেন্ড টাইম দিই, কেমন? এটা একটু সুন্দর মতো নোট করো, এটা আশা করি নোট করেছো। এরপরে যারা করো নাই এটার জন্য আমি একটু টাইম দিলাম 10 সেকেন্ড, এরপর পরের পেজের জন্য আবার 10-15 সেকেন্ড দিব। একদম তাড়াহুড়া করা লাগবে না, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, এবং ক্লাস শেষে আমি কিন্তু স্লাইডটা তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস শেষে আমি স্লাইডটা দেখবা, প্রত্যেক ক্লাসের উপরে দেয়া আছে, ওয়েব অ্যাপে দেখবা, এগুলো একদম সাজানো আছে। কখনো যদি দিতে ভুলে যায় ডিরেক্টলি আমাকে কল দিতে পারবা, আমাকে একদম ভয়ের কিছু নেই, আমাকে যে কোনো সময় যে কোনো কোয়েশ্চেন করতে পারবা, ক্যামশিপ স্টুডেন্টস গ্রুপে দিতে পারবা। ঠিক আছে, এরপর ক্লাসের মধ্যেও কোয়েশ্চেন করতে পারবা। যদি দেখো যে আবার আমি কোনো একটা জিনিস একদম পড়াচ্ছি, তখন ওই সময় না করে একটু যখন একটু এমনি কথাবার্তা বলতেছি বা শেষ দিকে তখন করতে পারো। এবার এটা একটু লিখে রাখো তো। ঠিক আছে, এইচএসসির কেমিস্ট্রি জার্নিটা দেখবা খুব খুব অসাধারণ হবে। এলোমেলো পড়াগুলাকেও আমরা একটা ছন্দে নিয়ে আসবো, আমরা একটা রিদমে নিয়ে আসবো। ঠিক আছে, তৈলবিন্দু পরীক্ষা, অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। এবার আমরা আমাদের কানে খটকা লাগছে কোন শব্দে বলো তো? ক্যাথোড রশ্মি জিনিসটা কি? তো বুয়েট তোমাকে কোনো কালে জিজ্ঞেস করে ফেলতে পারে ক্যাথোড রশ্মি কি, বা বোর্ড পরীক্ষায় ক নম্বরের কোয়েশ্চেনে দিতে পারে ক্যাথোড রশ্মি কি। যদিও তোমার বইয়ে মাত্র একটা মাত্র শব্দ এটা উচ্চারণ করেছে, ক্যাথোড রশ্মি কি। দেখি কেউ বলতে পারবা ক্যাথোড রশ্মি কি? কেউ বলতে পারার কথা না। ঠিক আছে, ক্যাথোড রশ্মি এটা বোঝানোর জন্য আমি একটা ছবি একটু নিয়ে আসতেছি, আমি একটা ছবি একটু নিয়ে আসছি, তোমার বইয়ে কোনো ছবি দেয়নি। সবাই দেখতে পাচ্ছ মনে হয়? ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ তাই না? অসাধারণ একটা ছবি নিয়ে আসছি। ক্যাথোড রশ্মির নামের ভিতরে কি আছে বলো তো? ক্যাথোড। তোমরা ছোটবেলায় পড়ছো এসএসসিতে, ক্যাথোড কি ধনাত্মক নাকি ঋণাত্মক? ক্যাথোডে তোমরা এইভাবে পড়েছো ক্যাটায়ন যায়, ক্যাটায়ন যায়, এর মানে এটা কি হবে বলো তো? ধনাত্মক যাচ্ছে, কার কাছে যাবে? ধনাত্মক। ও কার কাছে যাবে? ও পছন্দ করে কাকে? ঋণাত্মককে, তাহলে ঋণাত্মকের কাছে যাবে। তাহলে ক্যাথোড কি বলতো? নেগেটিভ। এবার দেখো, ক্যাথোড একটা আছে ক্যাথোড আর একটা আছে অ্যানোড। তাহলে এটাকে ক্যাথোড রশ্মি বলছি কেন? যদি উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা হয়, বিভব পার্থক্য মানে হচ্ছে ভোল্টেজ, তখন দেখা যায় কি, এটা এত বোঝা লাগবে না, আমরা যে বুঝতেছি এটাই হচ্ছে আমরা বস হয়ে যাচ্ছে। বললাম তো তোমার বইয়ে একটা শব্দ শুধু আছে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। তো এটা হয় কি, এখান থেকে একদম ফুল বেসিক যাতে আমাদের থাকে, উচ্চ বিভব পার্থক্যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার প্রবাহ যায়, এই প্রবাহটাকেই বলা হয় কি বলতো? ক্যাথোড রশ্মি। এটা মূলত হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। কি বললাম? উচ্চ ভোল্টেজ যদি তুমি দাও, ঠিক আছে, অনেক উচ্চ বিভব, তখন হয় কি, ক্যাথোড হতে অ্যানোডের দিকে, ক্যাথোড রশ্মি কেন বলছে? কারণ এটার দিক হচ্ছে ক্যাথোড হতে অ্যানোডের দিকে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয়, একে কি বলা হয়? ক্যাথোড রশ্মি বলে। ঠিক আছে, একে ক্যাথোড রশ্মি বলে। তাহলে তোমরা একটু লিখো, আর এখানে কি বুঝিয়েছে এটা আমি পরে বলছি, এখন দরকার নেই। ঠিক আছে, আগে আগে একটু লিখে ফেলো, তাহলে কি হবে? এটা হচ্ছে একটা কি দেখো তো, ইভাকুয়েটেড টিউব, এর মানে এর ভিতর তেমন কিছু নাই। ঠিক আছে, এটা যতটুকু পারে একদম কি করে ফেলছে বলতো? খালি করে ফেলছে। এটার পিছনে একটা কি আছে? স্ক্রিন আছে, কিচ্ছু বুঝি নাই। আগে একটু লিখি ক্যাথোড রশ্মি কি। উচ্চ বিভব পার্থক্যে,
বিভব পার্থক্য মানে ভোল্টেজ, উচ্চ বিভব পার্থক্যে। ঠিক আছে, এটাকে কি বলা যায়, এটাকে হচ্ছে ইভ্যাকুয়েটেড টিউব। এর মানে কি বলা যায় এটাকে, জিনিসটা বাংলা কি, ভ্যাকুয়াম বাল্ব বা এরকম কিছু বলতে পারি, তাই না? বিভব পার্থক্যে, আচ্ছা এটা বাদ দিলাম। ক্যাথোড হতে অ্যানোডের দিকে যে প্রবাহটা কার হয়, ইলেকট্রনের প্রবাহ। প্রবাহ সৃষ্টি হয় রশ্মি বলে। ঠিক আছে, তাহলে এখানে মূলত বলতে হবে কি, ক্যাথোড হতে অ্যানোডের দিকে কিসের প্রবাহ। ক্যাথোড রশ্মি জিনিসটা কি, যদি এমসিকিউতে জিজ্ঞেস করে এটা কিসের, ইলেকট্রনের প্রবাহ। উচ্চ বিভব পার্থক্যে ক্যাথোড হতে অ্যানোডের দিকে যে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয় তাকে ক্যাথোড রশ্মি বলে। এটুকু একটু সবাই লিখে রাখো তো। এই চিত্রটা এখনো বুঝো নাই, চিত্রটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, সামান্য একটু বুঝিয়ে দিচ্ছি, দেখবা হয়েছে। এটুক হয়েছে সবার। ওয়েবে সবাইকে একটু দেখে আসি কি অবস্থা। আলফা কোনা বলেছে, ওর নাম কি, মালিহা। আলফা কণা না, এটা আলফা কণা না, আলফা কণা আসবে, কেমন আলফা কণা আসবে। তো এবার একটু দেখো তো, এই জিনিসটা আমি দেখলাম অনেকে স্কিপ করে চলে যায়। বইয়ের একদম প্রথম লাইনটা শুরুই হয় বইয়ের একদম প্রথম লাইনটা শুরুই হয় 1897 সালে, 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন ক্যাথোড রশ্মির উপর পরীক্ষাগারে ইলেকট্রন আবিষ্কারের পর থেকে, তখনের পর থেকে পরমাণুর গঠন সম্বন্ধে জানার জন্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষায় নতুন মাত্রা যোগ হয়। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে 1897 সালে। এবার আমি তোমাদের একটু দেখাই। আসছে না কেন? ঠিক আছে, একটু দেখো এটা কি, তাহলে নেগেটিভ চার্জে চার্জিত, তাহলে এটা কি হবে, ক্যাথোড। এটা কি হবে, অ্যানোড। ঠিক আছে, ক্যাথোড থেকে দেখো তো অ্যানোডের দিকে ছুটতেছে, অ্যানোডের মাঝে একটা ফুটা করে দিছো। ঠিক আছে, তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ক্যাথোড রশ্মি। ঠিক আছে, ক্যাথোড রে, এটাকে আমরা কি বলছি বলতো, ক্যাথোড রে, ক্যাথোড রশ্মি। এই বুঝতে পারছো জিনিসটা, এটা নিয়ে জাস্ট এটুকুই জানা লাগবে। এইবার এখানে একটা পর্দা রাখে বিষয়বস্তু, এই পর্দাটা হচ্ছে তোমার মূলত জিঙ্ক সালফাইডের। এখানে গিয়ে যে আঘাত করতেছে এই জায়গায়, এটা কি হবে বলতো, বোঝা যাবে, এর মানে ও যাচ্ছে। তো এবার এটা কেন রাখছে একটু দেখো, জিনিসটা কেন রাখছে আমি একটু বুঝাই। এই যে কণাটা আছে, তুমি এখানে করলা কি, একটা ইলেকট্রিক ফিল্ড দিলা, ধরো এই যে এটা দিলা। সবাই দেখতে পাচ্ছ, আমার কথা বুঝতে পারছো তো, তাই না? আমি তো জোরে বলছি না, মানে দ্রুত তো আগাচ্ছি না, একটু দেখো। তো এটা কঠিন জিনিস, বাট আমি জিনিসটা বলছি, অত লাগবো না তোমার। দেখো এটা হচ্ছে কি, নেগেটিভ। এই টার্মিনালটা হচ্ছে কি বলতো, নেগেটিভ। নেগেটিভ, এটা হচ্ছে কি, পজিটিভ। এবার বলো, এই ক্যাথোড রশ্মিটা কি নেগেটিভের দিকে আকৃষ্ট হয়েছে না পজিটিভের দিকে আকৃষ্ট হয়েছে? নেগেটিভ থেকে দূরে সরে গেছে। এর মানে ও কি হয়েছে, নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করছে। এর মানে ও কি বলতো, নিজেই হচ্ছে নেগেটিভ চার্জ। সেই জন্য বললামই তো, ও হচ্ছে কি বলতো, ইলেকট্রনের প্রবাহ। তাহলে নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করছে, আর এটা কি করছে বলতো, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করছে। তাহলে তোমাকে যদি কেউ বলে ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, হয়। এবার দেখো তো, আমি যদি উল্টে দিই, পজিটিভ এদিকে দিই, ক্যাথোড রশ্মি কি হবে, পজিটিভের দিকে যাবে। তাহলে ক্যাথোড রশ্মি জিনিসটা কি, সবাই একটু বলে ফেলো তো। ক্যাথোড রশ্মি হচ্ছে, ক্যাথোড হতে অ্যানোডের দিকে যায় কিসের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র দিলে তড়িৎ ক্ষেত্রের কোন দিকে আকৃষ্ট হবে, ধনাত্মক। তুমি তো বস হয়ে যাবে, এত কিছু বলতে পারলে বস, তোমাকে এত কিছু জিজ্ঞেসই করবে না। তোমাকে ক্যাথোড রশ্মি জিজ্ঞেস করবে না, তোমাকে মূলত জিজ্ঞেস করবে ইলেকট্রন কোন পরীক্ষায় আবিষ্কার হয়, ক্যাথোড রশ্মি পরীক্ষায়। এরপর যদি জিজ্ঞেস করে তুমি বলবা কি, ক্যাথোড রশ্মি কি, ক্যাথোড রশ্মি হচ্ছে উচ্চ বিভব পার্থক্যে, আমার সাথে মুখে বলো, উচ্চ বিভব পার্থক্যে ক্যাথোড হতে অ্যানোডের দিকে। ক্যাথোড কি ঋণাত্মক চার্জে চার্জিত, অ্যানোড কি ধনাত্মক চার্জে চার্জিত। আপাতত আমরা বুঝতেছি ক্যাথোড অ্যানোড কি, ওটা আমরা পরে বুঝবো।
ঠিক আছে, তখন দেখবো হচ্ছে ধনাত্মক ঋণাত্মক বললে বলবো যে এটা হচ্ছে একদম বোকাদের কথা, তখন বলতে হবে জারণ বিজারণের সাহায্যে। তো ওই বিষয় আর বিষয় একটু ভিন্ন। ঠিক আছে, তাহলে ক্যাথোড হতে অ্যানোডের দিকে যে ইলেকট্রনের প্রবাহ সৃষ্টি হয় তাকে কি বলে? ক্যাথোড রশ্মি বলে। ক্যাথোড রশ্মি মূলত কি? ইলেকট্রনের প্রবাহ। ঠিক আছে, ইলেকট্রনের প্রবাহ। চৌম্বক ক্ষেত্র দ্বারা এটা কি ডিফ্লেক্ট করে? করে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্র দ্বারা ডিফ্লেক্ট করে? করে। আশা করি বুঝতে পারছো। তো এখন এই চিত্রটা আশা করি স্পষ্ট হয়েছে। তুমি জাস্ট পরীক্ষায় যদি কখনো চিত্র দেখাতে চাও বা খাতায় নোট করার জন্য এটা কি রাখবা বলো তো? ক্যাথোড। এটা কি করবা? অ্যানোড লিখে রাখবা। ঠিক আছে, অ্যানোড লিখে রাখবা। তোকে আমি আরেকটা চিত্র দেখাচ্ছি জাস্ট মজার জন্য, এটা কোনো তোমার বইয়ে টইয়ে কোথাও নাই। দেখো, কারণ এখন আমাদের টাইম আছে, তো আমরা জিনিসটা হচ্ছে একটু ডিটেল জেনে যাচ্ছি। বাস্তবে হচ্ছে পরীক্ষাটা করছে এরকম। দেখো, এখানে হচ্ছে তোমার কি বলতো নেগেটিভ টার্মিনাল, এখানে হচ্ছে পজিটিভ টার্মিনাল। এটা বোঝা লাগবে না, এটা এমনি দেখাচ্ছি। এখানে একটা সবুজ ক্রিয়েট হয়েছে না? ঠিক আছে, সবুজটা যে ক্রিয়েট হয় এটা মূলত হচ্ছে আসলে ক্যাথোড রশ্মি হচ্ছে তোমার দেখা যায় না, এটা হচ্ছে ওই যে পিছনে একটা পর্দা বলছি না, ওই পর্দাটার জন্য মূলত হচ্ছে এই সবুজ কালারটা আসে। ঠিক আছে, এটা এমনি একটা চিত্র দেখালাম। এটা দিয়ে কি বুঝাইছে তোমরা কি দেখতে পারছো? এই চিত্রটা দিয়ে বোঝা লাগবে না, এটা জাস্ট এমনি, এটা তোমার বইয়ে নাই, আমি বারবার বলছি এটা তোমার বইয়ে নাই। দেখো এখানে একটা কি রেখেছে? ম্যাগনেট রেখেছে। তাহলে এই জিনিসটা চুম্বক ক্ষেত্র দিয়ে দেখো এমনি করে বাঁকা হয়ে গেছে। এটা এখানে কি ছিল বলতো? সোজা ছিল। চুম্বক ক্ষেত্র দ্বারা এটা কি হয়ে গেছে? বাঁকা হয়ে গেছে। এই যে দেখো, চুম্বক ক্ষেত্র যখন উল্টে দিছে এন এস দুইটা পোল যখন উল্টে দিছে তখন এটা কি হয়েছে? আবার ডিফ্লেক্ট হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগতো এটা হচ্ছে কি বলতো? ক্যাথোড রশ্মি কি। এইবার ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে আসলে কি পাওয়া যায়? এই এমসিকিউটা পরে দেয়া আছে, এখানে দেয়া নাই। ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে কি পাওয়া যায়? তাহলে আমরা একটা জিনিস জানলাম কি? ক্যাথোড রশ্মি। আমি একটু সহজ করে দিই জিনিসটা, খুব সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম সাজিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এই চিত্র দেখলে তুমি এখন বুঝতে পারবে এটা কি বলতো? ক্যাথোড রশ্মি পরীক্ষা। এই আমি কি দ্রুত আগাচ্ছি না আমার কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারলে একটু জানাবা। ঠিক আছে, আমার কথা বুঝতে পারলে একটু জানাবা। স্লাইড কোথায় দেখবো? স্লাইড হচ্ছে ক্লাস শেষে আমি দিয়ে দিব। ঠিক আছে, ক্লাসের উপরে দিয়ে দিব। মোহাসিনুল বলেছে এক্সরে এর মতো মনে হচ্ছে। দাদা বইয়ের কি পিডিএফ দিবেন? অবশ্যই পিডিএফ দিব। ঠিক আছে, ফেসবুক ওয়েব অ্যাপ। আমার কথা কি বুঝতে পারছো? তোমরা এটুকু বুঝেছো আমি যে কথাগুলো বলেছি এখানে অনেক ডিটেইল বলেছি। ঠিক আছে, এত ডিটেইল তোমার লাগবে লাগবে না, তোমার আইডিয়ার জন্য বলেছি, জাস্ট জিনিসটা নিয়ে যাতে তোমার কনফিউশন না থাকে। ক্যাথোড রশ্মি কিন্তু এই এমসিকিউটা লাগবে। ক্যাথোড রশ্মি পরীক্ষায় কি পাওয়া যায় কেউ বলতে পারবা? দেখি কেউ পড়ালেখা করছো কিনা। ক্যাথোড রশ্মি পরীক্ষায় কি পাওয়া যায় কেউ বলতে পারবা? দেখি কেউ পড়ালেখা করছো কিনা। দেখি দেখি কে বলতে পারো। ফারিহা জামান বলেছে অল ক্লিয়ার। একটু বলে ফেলো তো, কেউ পড়ালেখা করছো এর আগে? তারেক বলেছে সব বুঝতেছি। দেখো, ওকে গুড। তাসনিম ইকবাল বলেছে, ওর নাম কি তাসনিম না তামিম, ইকবাল বলেছে স্যার এটা আরেকবার বুঝুন। ওকে, তুমি আগে একটু দেখো এরপর আমি বুঝাবো। ওকে, দেখো ক্যাথোড রশ্মি পরীক্ষায় কি পাওয়া যায়? এই মানটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। ক্যাথোড রশ্মি পরীক্ষায় একটা জিনিস পাওয়া যায়, এটাকে বলা হয় ভর বাই চার্জ বাই ভর, ই বাই এম। এটাকে বলা হয় কি বলতো? তোমার বড় ভাইরাও দেখবা ইকুয়েশন পারে না, ইকুয়েশন না পেরে দেখবা অনেকে অনেক জায়গায় চান্স পেয়ে গেছে, কিন্তু এটা বইয়ে আছে। তাহলে ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে এটা কি পরীক্ষা? ক্যাথোড রশ্মি পরীক্ষা। এখানের আউটকামটা কি? এটা নিয়ে আমরা এত চিল্লা পাল্লা করছি কেন? এখান থেকে আমরা কি পাই? ইলেকট্রনের অস্তিত্ব পাই। আর কি পাই? ই বাই এম নামে। ই মানে কি? ইলেকট্রনের চার্জ। এম মানে কি বলতো? ইলেকট্রনের ভর। এই জিনিসটা ক্যাথোড রশ্মি পরীক্ষায় পাওয়া যায়। এটার মান কত? -1.76 × 10⁸ কুলম পার গ্রাম। সবাই একটু আমার সাথে মানটা বলবা। এটা আমার অফলাইন অনলাইনে যারা স্টুডেন্ট থাকে আমি ওদেরকে এই জিনিসটা মুখস্থ করে, আমি দেখলাম হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা জানে না। ই বাই এম, ই বাই এম সমান -1.76 × 10⁸ কুলম পার গ্রাম। একক কি? কুলম পার গ্রাম। কুলম কেন? চার্জের একক। গ্রাম কিসের একক? ভরের একক। কুলম কেন বলো তো? উপরে চার্জের একক। এম কিস নিচে? গ্রাম কেন? ভরের একক। তাহলে ই বাই এম সমান একবার বলে ফেলো তো। ই বাই এম সমান -1.76 × 10⁸ কুলম পার গ্রাম। ই বাই এম সমান ই বাই এম, ই বাই এম, ই বাই এম সমান -1.76 × 10⁸ কুলম পার গ্রাম। ই বাই এম সমান -1.76 × 10⁸ কুলম পার গ্রাম। ই বাই এম সমান -1.76 × 10⁸ কুলম পার গ্রাম। এটা কোন পরীক্ষা থেকে পাওয়া যায়? ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে। এবার আমি একটা চিত্র আঁকছি, এই চিত্রগুলো তোমার বইয়ে ভালোভাবে আসে নাই,
কারণ এগুলো নিয়ে আসলে তোমাকে শিখাতে চাইনি, বুঝছো, অত আলোচনা নেই। এবার দেখো তো দেখি কেউ এই চিত্রটা বলতে পারবা, এই জিনিসটা কি, এই জিনিসটা কি কেউ বলতে পারবা? তোমাকে জাস্ট নামটা বলেছে, এই চিত্রটা কিসের কেউ বলতে পারবা? এটা হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষার চিত্র। এটা কিসের চিত্র? তো অনেকেই একটু মনোযোগ দিয়ে দেখলে এই জিনিসটা বলতে পারবা, এটা হচ্ছে তৈলবিন্দু পরীক্ষার চিত্র। ঠিক আছে, এটা হচ্ছে কিসের চিত্র বলো তো? তৈলবিন্দু পরীক্ষার চিত্র। ঠিক আছে, এটা চিত্র তোমার লাগবে, বুলেও লাগবে না, এটা চিত্র তোমার লাগবে, বুলেও লাগবে না। আমরা এমনি মানসিক শান্তির জন্য দেখছি তৈলবিন্দু পরীক্ষা শব্দটা শুনছি তো, তো এখান থেকে হচ্ছে তৈল কি করা হচ্ছে দেখো তো, এটা দিয়ে হচ্ছে স্প্রে করা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাটমাইজার। এটা দিয়ে স্প্রে করা হচ্ছে, এগুলা যাবে। এদিকে হচ্ছে তোমার কি করা হচ্ছে, এক্সরে দেয়া হচ্ছে। এক্সরের যে এনার্জিটা আছে এটা এই তেলরে কি করে ফেলে, চার্জে পরিণত করে, খুব কঠিন জিনিস হয়ে যাবে। তো এখানের শক্তি যেটা আছে এটারে করে আবার এমনি করে পাঠাই উপরে, বিষয়বস্তু এটা যে শক্তি আছে এখান থেকে আমরা হিসেব করি আসলে। তো তোমার এত কিছু লাগবে না, তুমি এমনি চিত্র দেখছো কেন? মানসিক শান্তির জন্য। দেখি কে কল দিল। এই তৈলবিন্দু পরীক্ষায় কি বের হয়, আমি শুধু এটা লিখছি, এই তৈলবিন্দু পরীক্ষায় পাওয়া যায় হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জের মান হচ্ছে কত? 1.6 × 10⁻⁹ কুলম। তাহলে সবাই একটু লিখে রাখবা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষা। এটা হচ্ছে কি, ঠিক আছে, এটা জাস্ট পরীক্ষা। এটা কে করে? মিলিকান, মিলিকান। ঠিক আছে, এটা কে করে বলো তো? থমসন। এখান থেকে পাওয়া যায় কি, E/m। ঠিক আছে, এখান থেকে পাওয়া যায় কি, এটাকে বলা হয় চার্জ বাই ভর। এখান থেকে পাওয়া যায় কি বলো তো? ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, সবাই ঠান্ডা, বুঝছো জিনিসটা? বুঝছো কোনটা থেকে কি পাওয়া যায়? আর চিত্রটা হচ্ছে জাস্ট এমনি দেখা, এটা তোমার পরীক্ষায় আসবে না, তোমার বইও নেই। তৌফিক বলেছে স্যার কয় ঘন্টা পড়াবেন জানতে পারি? না বেশিক্ষণ তো পড়াবো না, তোমাদের একদমই কষ্ট দিব না, ঠিক আছে? আমরা বেশিক্ষণ পড়ানো না, তবে আমাদের ক্লাসগুলো একটা স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী হবে, 1 ঘন্টা 15 মিনিট থেকে 1.5 ঘন্টা। কেমন? একদম বিরক্ত, খুব গল্প করে করে পড়াবো, তো চিন্তার কিছু নেই। এই হয়েছে। এবার দেখো ইলেকট্রনের ভর কত, এগুলো হচ্ছে একদম বেসিক আলোচনা, এগুলো আসলে আমরা পড়ার শুরুতে আমাদের আছে, অনেকে এগুলো মিস করে ফেলে। দেখি এটা একটু বলো তো, ইলেকট্রনের ভর কিভাবে নির্ণয় করে? বুয়েটে চান্স পেয়ে গেছে গত বছরে, ওদেরকে যদি আমি জিজ্ঞেস করি ইলেকট্রনের ভর কিভাবে নির্ণয় করে, ম্যাক্সিমাম বলতে পারবে না। সত্যি কথা, মেডিকেলে চান্স পেয়ে গেছে, এদেরকে যদি জিজ্ঞেস করি ইলেকট্রনের ভর, কনফিউজড হয়ে যাবে বা আটকে যাবে। তোমরা কয়দিন পরে কিন্তু নিজেরাও চান্স পেয়ে স্টুডেন্ট পড়াবা, বা তোমার ছোট ভাইকে বলবা ইলেকট্রনের ভর কত, যারা 9-10 আছে ওরা জিজ্ঞেস করবে ইলেকট্রনের ভর কত, 9.1 ইন্টু কত, 10⁻28 গ্রাম, বা 10⁻31 কেজি। এই জিনিস আসছে কই থেকে? তোমার ভাই যদি তোমারে জিজ্ঞেস করে তখন কি করবা? তোমার ছোট ভাই বা বোন যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে কি করবা? দেখো তাহলে ইলেকট্রনের ভর কিভাবে নির্ণয় করেন। তাহলে ইলেকট্রনের ভর নির্ণয় করার জন্য কি হয়েছে দেখো তো, ভর কিভাবে নির্ণয় করে। তো আমরা ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে পাই হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষা হতে পাই E/m সমান -1.76 × 10⁸ কুলম পার গ্রাম। ঠিক আছে, তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে পাই, একদম ইজি, শুরুর জিনিসগুলা তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে সবগুলা ইজি। তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে পাই, শুরুতে একটু মনে হচ্ছে বেশি মুখস্থ না, এটা আমি ইচ্ছে করে বলতেছি বলে, থেকে পাই পাওয়া যায় পাইয়ের মধ্যে হ্রস্ব ইকার দেবো না দীর্ঘ ইকার দেবো, এই চিন্তা করতে করতে আমাদের কোনো ইস্যু নাই এটা, ঠিক আছে? এত পরে পাওয়া যায় লিখলাম, পাই না লিখ। তাহলে এবার দেখো তো
ই বাই এম সমান জানো, তুমি ই জানো, তাহলে নাও এখন টেন টু দি পাওয়ার 8। এটার একক কিসে? কুলম পার গ্রাম। এটার একক কিসে বলো তো? কুলমে। তাহলে কুলমের সাথে কুলম কাটা গেল, সুতরাং এম সমান কত হবে? এম সমান কত হবে? ক্যালকুলেটর কই রাখলাম? আমরা তো জানি এরপরে এই মানটা কত আসে, আমরা একটু দেখতে চাইছি। 10 টু দি মাইনাস 9 পয়েন্ট, তো এটা যদি খ নাম্বারের কোয়েশ্চেনে দিয়ে দেয়, পারবা না পারবা না, বা বুয়েট যদি জিজ্ঞেস করে ইলেকট্রনের ভর কিভাবে নির্ণয় হয়, তাহলে তোমরা বলবা হচ্ছে থমসনের ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় ই বাই এম সমান -1.76 × 10 টু দি পাওয়ার 8। তৈলবিন্দু মিলিকণের তৈলবিন্দু পরীক্ষার থেকে পাওয়া যায় ই সমান এত। সবাই একটু সুন্দর মতো লিখে রাখো, ঠিক আছে? আমি টাইম দিচ্ছি 30 সেকেন্ডের মতো, সবাই সুন্দর মতো লিখে রাখো। এরপর বুঝছো কিনা একটু ঠান্ডা মাথায় দেখো, দেখে আমাকে জানাও, ঠিক আছে? আমি সবার কমেন্ট দেখবো, বুঝছো কিনা একটু আমাকে জানাবা। তৌফিক বলেছে দাদা আপনার ক্লাসটা শুধু কি আমরা পাবো নাকি ইউটিউবেও দিবেন? শুধু তোমরা পাবা, এটা তো হচ্ছে বোর্ড থেকে তো স্টুডেন্টদের জন্য, তাই না? এটা সেজন্য সবাই পাবে না, ওদের জন্য আলাদা, যেমন ওয়ান শট এগুলো। ওকে, মিজান বলছে বুঝতে পারছি। পুরাতন বই রয়েছে, চলবে? চলবে। 20, 21, 22, 23 সালের বই থাকলে চলবে, বাকিটা হচ্ছে পিডিএফ থেকে দেখে নিবে, এক্সট্রা কোনো কিছু ইনফো লাগলে ওটা আমি দিয়ে দিব। হয়ে গেছে। ওকে, এবার আরেকটা সুন্দর জিনিস নিয়ে জানি, এটা জাস্ট পরিচয় করছে কেমন, আরেকটা সুন্দর জিনিস নিয়ে আমরা একটু জানি। পরমাণু মডেল কি? এটা ক নম্বরের কোয়েশ্চেনে তোমাকে দিয়ে দিবে, দেখে মনে হচ্ছে এটা কোনো কোয়েশ্চেনই না। পরমাণু মডেল কি দেখি বলো তো, দেখি কে কি পারো, একটু বলো তো, বাসার ভিতর বলো, ঠিক আছে? এরপর নিজে বুঝবা আসলে নিজে পারো কি পারি না, ঠিক আছে? একটু বলো, বলার চেষ্টা করো। পরমাণু মডেল কি? অ্যাটমিক মডেল বা পরমাণু মডেল কি? তো তোমরা মনে হয় বিভিন্নভাবে বলছো, কিন্তু বোর্ড পরীক্ষায় আসলে মানে নিজের মনে বিভিন্ন কিছু চিন্তা আসছে, বোর্ড পরীক্ষায় আসলে এভাবে বললে হবে না, ঠিক আছে? আমরা পরীক্ষায় আসলে কিভাবে ফুল মার্কস পাবো এটা কিন্তু আমাকে জানতে হবে। তো এখানে সালটা মেনশন করতে হবে 1897 থেকে, 1897 থেকে লিখবে হচ্ছে এইভাবে, ইলেকট্রন আবিষ্কারের পর থেকে, একটু লিখো, ইলেকট্রন আবিষ্কারের পর থেকে 1897 সাল থেকে 1932 সাল পর্যন্ত বিজ্ঞানীরা পরমাণুর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্রাপ্ত থেকে পরমাণুর গঠন সম্বন্ধে যে যুক্তিনির্ভর মতবাদ উপস্থাপন করেন তাকে পরমাণু মডেল বলে, ঠিক আছে? পরমাণু মডেল কি আসলে আমরা সবাই নিজের নিজের মতো লিখে দিব, ওইটা হলে হবে না, ঠিক আছে? সবাই একটু লিখো তো, পরমাণু মডেল কি? ইলেকট্রন আবিষ্কারের পর থেকে, লিখো, আমি বলছি লিখো, ইলেকট্রন আবিষ্কারের পর থেকে। ইলেকট্রন আবিষ্কারের পর, কোয়েশ্চেন হচ্ছে কি পরমাণু মডেল কি, 1 নম্বরের কোয়েশ্চেন আসবে, ক নম্বরের কোয়েশ্চেন আসবে। ইলেকট্রন আবিষ্কারের পর থেকে, আমি ক খ সবগুলা পড়াবো, ঠিক আছে? ইলেকট্রন আবিষ্কারের পর থেকে লিখছো সবাই, ইলেকট্রন আবিষ্কারের পর থেকে 1897 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1897 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, বিভিন্ন পরমাণুর উপর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে পরমাণুর গঠন সম্বন্ধে, এই লাইনটা লিখবা, যে যুক্তি নির্ভর মতবাদ উপস্থাপন করেন তাকে পরমাণু মডেল বলে, বা তা পরমাণু মডেল নামে পরিচিত। ঠিক আছে, তা পরমাণু মডেল নামে পরিচিত।
সবাই লিখছো? ইলেকট্রন আবিষ্কারের পর থেকে এরপর এই লাইনটা 1897 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন বিজ্ঞানী পরমাণুর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, এর মানে এই সালটা থাকা লাগবে। সূচনা হয়েছে কবে? ইলেকট্রন আবিষ্কারের পর থেকে। প্রাপ্ত তথ্য থেকে পরমাণুর গঠন সম্বন্ধে যে যুক্তি নির্ভর, এটা তো সবাই বলতে পারবা, পরমাণুর গঠন নিয়ে যে যুক্তি নির্ভর মতবাদ দিছে তাকে পরমাণু মডেল বলে। কত সাল থেকে কত সাল এটা স্পেসিফিক বলতে হবে, 1897 থেকে 1932 পর্যন্ত। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। হলে একটু ওয়াই বলো, ঠিক আছে? আশা করি হয়েছে। এটা কতে আসবে? সত্যজিৎ জিজ্ঞেস, এটা কি কয়ের? আরাত্রিকা শশী বলেছিল একটি বৃত্তি বা প্রস্তাবনা যাতে পরমাণুর গঠন সম্বন্ধে বিস্তারিত আলোচনা থাকে। গুড, কিন্তু ওই সালটা বলতে হবে 1897 থেকে 1932 সাল পর্যন্ত। কই উঠে না কেন? এরপর একটু লিখো জাস্ট এমসিকিউর জন্য, বইয়ের মধ্যে আছে না, এটা পড়বা। রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে? 1911-তে। ঠিক আছে, বোরের পরমাণু মডেল কততে? 1913-তে। কোয়ান্টাম বলবিদ্যা মডেল কততে? যদি শুধু একটা সাল দেয় তাহলে বলবো হচ্ছে 1924। এমনিতে হচ্ছে কত? 1924 থেকে কত? 1927। এখানে সবাই একটু অ্যাড করে রাখো, এটা হচ্ছে গুহ স্যারের বইয়ে আছে, এই বইয়েও আছে কিন্তু এই জায়গায় দেয়া নাই। ডি ব্রগলি, ঠিক আছে, ছোট করে লিখবা। ডি ব্রগলির মডেলটা হচ্ছে, ডি ব্রগলি অ্যাটমিক মডেল বা হাইপোথিসিস হচ্ছে 1924-এ। ঠিক আছে, 1924-এ। এরপর সবাই লিখো শ্রোডিঞ্জার। আচ্ছা, আবার বাংলায় লিখলাম শ্রোডিঞ্জার। ঠিক আছে, এমসিকিউর জন্য এটার মধ্যে পাশে লিখে রাখবা, তাহলে এমসিকিউ মিস যাবে না। শ্রোডিঞ্জারেরটা কত? 1926। এরপরে সবাই লিখে রাখো হাইজেনবার্গ, 1927। ঠিক আছে, ছোট করে বা কোনো একটা পেজে লিখে এখানে করে স্ট্যাপল করে দিবে। হাইজেনবার্গ হচ্ছে কত, তাহলে একসাথে পড়া হয়ে যাবে 1927। রাদারফোর্ড 1911, বোর 1913, ডি ব্রগলি 1924, শ্রোডিঞ্জার 1926, হাইজেনবার্গ 1927। সাল আসে খুব কম, সাল আসে খুব কম বা আসে না, কিন্তু এটা একটা জাস্ট মডেলের বেসিক ধারণার জন্য আমার মনে হয় সালগুলো একটু দেখো। সাল মুখস্থ করে তোমাকে যদি আমি পরের দিন জিজ্ঞেস করে সাল বলতে পারলে তুমি বস হয়ে যাবা না, তোমাকে আমি কোনো বস মানবো না। তবে তুমি সিরিয়াস, একটু সজাগ স্টুডেন্ট, সচেতন স্টুডেন্ট যদি আসে, ওই জন্য এটা একটু দেখেছো। জাস্ট সালটা দেখো, খুব কম সময়, এই 1911-তে রাদারফোর্ড দিছে, ডি ব্রগলি শ্রোডিঞ্জার 1926। দেখো সামান্য 15 বছরের ব্যবধানে কত রাদারফোর্ড বাতিল হয়ে গেছে। এটা সবচেয়ে মডার্ন মতবাদ হিসেবে শ্রোডিঞ্জার, হাইজেনবার্গ এগুলো প্রস্তাবিত হয়েছে। কোয়ান্টাম বলবিদ্যা মডেল, কোয়ান্টাম মেকানিক্স, বলবিদ্যা ইংলিশ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, যেটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাটম মডেল বা অ্যাটমিক মডেল হয়েছে। সবার লিখে রাখবা কেন যদি আসে। ডি ব্রগলি 1924, শ্রোডিঞ্জার 1926, হাইজেনবার্গ 1927। আরেকটা মডেল আছে, এটা কোনো মডেল না, এটা হচ্ছে থমসন প্রস্তাবিত। থমসন একটা মডেল দিছিল, প্লাম পুডিং মডেল। ঠিক আছে, 1911 খ্রিস্টাব্দে, অর্থাৎ ইলেকট্রন আবিষ্কারের পর মূলত মেন কাহিনী শুরু হয়েছে 1911 খ্রিস্টাব্দে। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। তোমরা সবাই জানো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তার পরীক্ষার পূর্বে আবিষ্কৃত হয় যে রেডিয়াম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় মূল হিসেবে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয়। হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন বের করে নিলে যে ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। কিছু বুঝি নেই, ঠিক আছে, কিছু বুঝি নেই। তাহলে সবাই একটু লিখো তো, পরমাণু মডেল কি হয়ে গেছে, সবাই একটু লিখো। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটা হচ্ছে টপিক। ঠিক আছে, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এখানে আমাদের ফার্স্ট বুঝে লাগবে হচ্ছে আলফা কণা কি। ঠিক আছে, সবাই একটু এই কোয়েশ্চেনটা লিখো তো, আলফা কণা কি? হিলিয়াম হতে, ঠিক আছে, এই যে এই লাইনটা লিখবা, হিলিয়াম হতে, সবাই কি দেখতে পাচ্ছ? একটু আমাকে জানাবা। হিলিয়াম পরমাণু হতে, হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে নিলে, একটু লিখো কেমন, একবার কষ্ট করে নোট করে নিলে পরে দেখবা তোমার পড়াটা ভালো হবে। হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে তাকে আলফা কণা বলে। একটু লিখো তো সবাই এটা।
লিখছো সবাই? হিলিয়াম পরমাণু হতে দুইটি ইলেকট্রন সরিয়ে নিলে, দুইটি ইলেকট্রন সরিয়ে নিলে বা বের করে নিলে যে দ্বিধনাত্মক, ঠিক আছে, এর মানে তোমাকে পরিচয় করাচ্ছে আলফা করা কি, যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে এটা কিসে আসবে বলো তো? ক নাম্বারের কোশ্চেনে, কলেজ পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, তাকে আলফা কণা বলে। এবার আমি একটা জিনিস একটু বলি, আশা করি লিখছো। আলফা কণা তাহলে কি হলো? হিলিয়াম, হিলিয়ামের পাইয়ের নিচে কত থাকে? 2, এখানে কত থাকে? 4, ঠিক আছে। ওর প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে কত? 4। এর থেকে যদি দুইটা ইলেকট্রন বের করে নিই, এটা হচ্ছে হিলিয়াম অ্যাটম, ঠিক আছে, এটা হচ্ছে হিলিয়াম অ্যাটম, আর এটা হচ্ছে কি? আলফা কণা। এর থেকে যদি দুইটা ইলেকট্রন বের করে নিই তাহলে এটা কি হবে? আলফা কণা। এটাকে আমরা কি বলি? হিলিয়াম অ্যাটম, মানে কি? পরমাণু, হিলিয়াম পরমাণু। এটা হচ্ছে কি? হিলিয়াম পরমাণু। আর এটা হচ্ছে কি? আলফা কণা। এটাতে কি আছে বলতো? এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কি? বাইরে শেল। ধরো আমি যদি এইভাবে দেখাই, এখানে কি আছে? ধরো এইভাবে দেখাম, তো এইখানের মধ্যে দেখো তো, এখানে ইলেকট্রন ছিল কয়টা? 2টা। তোমরা বলো এর নিউক্লিয়াসে কি আছে? নিউক্লিয়াসে আছে দুইটা প্রোটন। নিউট্রন কয়টা আছে? তাও 2টা। ধরো নিউট্রনকে আমি আরেকটা কালার দিয়ে লিখলাম। এটা এমনি বোঝানোর জন্য, তোমরা ছোট তো, এগুলো এমনি ধীরে ধীরে বুঝাচ্ছি, বুঝছো? এগুলো ধীরে ধীরে বুঝাচ্ছি, ছোট বলে মানে জিনিসটা দেখাচ্ছি, বুঝাচ্ছি বলতে জিনিসটা দেখাচ্ছি জিনিস। তো এটা হচ্ছে কি বলতো? প্রোটন হচ্ছে 2টা, নিউট্রন কয়টা? তা 2টা। ঠিক আছে। ইলেকট্রন কত? 0। এখানে ইলেকট্রনগুলো বের করে নিছো। তো এটাই বলছে, ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক নিউক্লিয়াস অবশিষ্ট থাকে। এখন মূলত অবশিষ্ট আছে নিউক্লিয়াসটা, ঠিক আছে, এটাকে আলফা কণা বলে। এটা চিত্রটা এমনি যা সাকছি, এটা হচ্ছে হিলিয়াম পরমাণু, এটা হচ্ছে কি? আলফা কণা। বুঝছো জিনিসটা? ধরতে পারছো মনে হয়? এবার বিষয় এখানে না, আমি তো ওদের একটু কমেন্ট দেখি তোমরা আমার কথা বুঝছো কিনা, ঠিক আছে। তো এরপর আমি একটু দ্রুত আগাবো। ইলেকট্রনবিহীন হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। গুড। হিলিয়াম 2+, অনন্যা মুন বলেছে। গুড গুড গুড, ঠিক আছে। রাত্রিকে সবাই ওয়াই বলছে। সাদিকুর দাগানা বই পিডিএফ কীভাবে পাবো? তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি দিয়ে দিব, ঠিক আছে। কারণ একটু পরে বেশি জি বুঝছি, ওকে ওয়েবে সবাই আছো তার কাছে। এখান থেকে কি আসবে? ক নাম্বারের কোয়েশ্চেনে এটা আসবে। এমসিকিউতে কি আসবে আমি একটু বলি, ঠিক আছে। এমসিকিউতে কি আসবে আমি একটু বলি। আমি এখানে কোয়েশ্চেন লিখে দিছে মনে হয়। আলফা কণার বৈশিষ্ট্য লিখো, ঠিক আছে। আলফা কণার বৈশিষ্ট্য লিখো, এটা আসবে। আমি একটু বলে ফেলি, আলফা কণায় প্রোটন থাকে কয়টা? প্রোটন 2টি। নিউট্রন কয়টি? এটা এমসিকিউতে দিবে, ওর বৈশিষ্ট্য থেকে। নিউট্রন হচ্ছে কি বলতো? নিউট্রন হচ্ছে 2টি। ইলেকট্রন কয়টি? 0, ঠিক আছে। ইলেকট্রন কয়টি বলতো? ইলেকট্রন নেই, 0। 2, আলফা কণার চার্জ। আলফা কণার বৈশিষ্ট্য, এর মানে ওর ভিতর কি কি আছে? প্রোটন আছে 2টা, আছে নিউট্রন আছে 2টা। চার্জ কত বলতো? চার্জ হচ্ছে +2। 3, ওর ভর কত? আলফা কণার কি ভর আছে?
তোমরা বলো আলফা কণার কি ভর আছে? আলফা কণার ভর আছে? অবশ্যই ভর আছে। ওর এত বড় একটা নিউক্লিয়াস, ওটার ভর আছে না? ভর কত? দেখো 1 2 3 4, একটা আলফা কণার ভর কত? 1 2 3 4, মানে বুঝছো? ভর আছে, ভর আছে। তাহলে ভর কত? একটি আলফা কণার ভর, এখানে আমি একটা লাইন লিখছি, একটি আলফা কণার ভর ভর 4 AMU। AMU কি? AMU পরে জানবো, ঠিক আছে? জানি না, পরে জানবো। একটি আলফা কণার ভর কি? 4 AMU, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, একটা আলফা কণার ভর 4 AMU। এমনি যদি বলতাম হিলিয়ামের ভর কত, আমরা বলি 4, কিন্তু একটা হিলিয়ামের ভর কত? 4 AMU। পরে বুঝতেছি আলফা কণার ভর কত। তাহলে ভর আছে। তোমার যদি কেউ জিজ্ঞেস করে, এই কলেজে প্রথম দিন স্যার জিজ্ঞেস করলো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণার ভর আছে কিনা? অবশ্যই আছে। কেন আছে? এটা কি শূন্য কিছু না, এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম কি ভর শূন্য? না, হিলিয়ামের ভর আছে। হিলিয়ামের ভর কত? 4। তো 4 AMU কেন লিখতেছি? কারণ আমি বলছি একটা আলফা কণা হলে ওটার ভর কত? 4 AMU। ঠিক আছে, এবার আসি 4 নাম্বার বৈশিষ্ট্য। দেখো ঠিক আছে, আলফা কণা কি করে? আলফা কণা কি করে? ও কি বসে থাকে? ও কি জিমাই, না ও ছুটাছুটি করে? এই আলফা কণা কি করে দেখি? ও কি বসে থাকে, নাকি জিমাই, নাকি ছোটাছুটি করে? ছোটাছুটি করে। কেমন ছুটে? বোমের মতো ছুটে। কি বলছি বুঝছো? আলফা কণা কি বলতো? কেমন ছুটে? ওর জন্ম হওয়ার পর ও বসে থাকে না, জন্ম হওয়া মাত্র ও কি করে বলতো? বোমের মতো ছুটে, উচ্চ গতি সম্পন্ন। আলফা কণা কেমন হয়? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বুয়েটের জন্য খুব ইম্পর্টেন্ট। আলফা কণা উচ্চ গতি সম্পন্ন। উচ্চ গতি সম্পন্ন। ও বসা, জন্ম হওয়ার পর ও জিমাই থাকে না, উচ্চ গতি সম্পন্ন। গতি সম্পন্ন কেমন? ঠিক আছে, এর গতিবেগ 1 × 10⁻⁷ থেকে 2.5 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এটা নোট খাতায় মাস্ট থাকা লাগবে। ঠিক আছে, আলফা কণার বৈশিষ্ট্য। আলফা কণা কি? আলফা কণার বৈশিষ্ট্য। এটা এমসিকিউতে আসবে, এটা কিন্তু খতে আসবে না। ঠিক আছে, আলফা কণার বৈশিষ্ট্য রিটেনে আসবে না, এমসিকিউতে দিবে। চার্জ কত? 2। ভর কত? 4। নিউট্রন কয়টা? 2টা। প্রোটন কয়টা? 2টা। এর গতি কেমন? উচ্চ গতি। কেমন গতি? 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷। ঠিক আছে, 1 ইন্টু, দেখি সবার মনে আছে কিনা, থমসনের ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে কি পাওয়া যায়? দেখি, একটু আগে পড়েছি, থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে কি পাওয়া যায়? E/m। E/m এর মান কত? E/m এর মান কত? -1.76 × 10⁸ কুলম্ব পার গ্রাম। আজকে যখন পড়া শেষ হবে তখন একটু হাঁটাহাঁটি করে কি কি পড়ছো এটা একটু মাথায় রাখবা। থমসনের নাম পড়ছো, এমন করে করে বলবা আজকে কি পড়ছো। থমসনের নাম পড়ছো, এরপর কার নাম পড়ছো? মিলিকানের নাম পড়ছো। থমসনের একটা পরীক্ষার কথা বলছো, এটা হচ্ছে কি? ক্যাথোড রশ্মি পরীক্ষা। মিলিকানের একটা পরীক্ষার নাম পড়ছো, জাস্ট নামটা লাগবে। এটা কি বলতো? তৈলবিন্দু পরীক্ষা। ক্যাথোড রশ্মি পরীক্ষায় কি পাওয়া গেছে? E/m। এরপর ওইদিকে কি পাওয়া গেছে বলতো? ই পাওয়া গেছে। বুঝতে পারছো মনে হয়। এরপর আমরা পড়ছি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। উচ্চ গতি সম্পন্ন, এর গতিবেগ হচ্ছে 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷। এরপর এটা একটা কম্পোজিট কণিকা। ঠিক আছে, এটা একটা যৌগিক বা কম্পোজিট কণিকা। এর মানে স্থায়ী অস্থায়ীর পরে আরেকটা কণিকা আছে, এটা হচ্ছে কম্পোজিট কণিকা। কণা নিয়ে এখানে ক্লাস না তো, এটা হচ্ছে, আমি এমনি বলে রাখি, এটা হচ্ছে কি বলতো? কম্পোজিট কণা। ঠিক আছে, এটা কি? একটা কম্পোজিট কণা। তোমার বইয়ে দুইটা কম্পোজিট কণার কথা উল্লেখ আছে, একটা হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন থেকে আসে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম থেকে আসে, ডিউটেরন। একটা হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন। কম্পোজিট কণা তোমার বইয়ে দুইটা, একটা হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন। ডিউটেরন নামটা মনে রাখবা। ঠিক আছে, ডিউটেরন, এটা হচ্ছে আলফা কণা। দুইটা কম্পোজিট কণিকার কথা, একটা হচ্ছে আলফা কণা আর একটা ডিউটেরন। এটুক লেখা হয়েছে সবার? এটুক লিখেছো সবাই? একটু লিখে রাখো, লিখতে হবে কেমন? আমি একটু পরিশ্রম করাবো, ফলে রেজাল্টটা ভালো আসবে। ঠিক আছে, একটু পরিশ্রম করাবো, রেজাল্টটা ভালো আসবে এর ফলে। এখন তুমি যদি বলো যে আরাম করে পড়বো, ভিন্ন কথা, আমি একটু পরিশ্রম করাবো, দেখবে তাহলে ভালো হবে। স্যার কোন বই কিনবো সত্যজিৎ জিজ্ঞেস করেছে। হাজারি স্যারের বইটা মাস্ট রাখবা। ঠিক আছে, হাজারি স্যারের বইটা মাস্ট রাখতে হবে। ওকে, এখানে দেখো বৈশিষ্ট্যগুলো আছে। যৌগিক কণা বা কম্পোজিট কণা,
ঠিক আছে, আমি ইচ্ছে করে এটা প্রথমে লিখিনি। এরপর আলফা কণার গতি কি হয় বলতো, 1 × 10⁷ মিটার পার সেকেন্ড থেকে 2.5 × 10⁻⁻ মিটার পার সেকেন্ড, উচ্চ গতি সম্পন্ন। আলফা কণাতে কি থাকে, দুইটি প্রোটন থাকে, দুইটি নিউট্রন থাকে। ঠিক আছে, এই যে হিলিয়াম 2 প্লাস নিউক্লিয়াস। আলফা কণার ভর সংখ্যা হয় 4। ঠিক আছে, এটা বলছে আলফা কণার ভর সংখ্যা, আর আমি বলছি, আমি লিখার সময় লিখছি একটি আলফা কণার ভর, এর মানে তুমি যদি একটা নাও ওইটার ভর কত, ওইটার ভর হচ্ছে 4 AMU। ঠিক আছে, 4 AMU। এবার সবাই আমাকে বলো তো, আলফা কণার জন্ম হয় কোথা থেকে, ওর জন্ম দেয় কে? বুঝলাম আলফা কণা হচ্ছে বোমের মতো ছুটে যায়, উচ্চ গতি সম্পন্ন। এরা মূলত হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন সরাই নিল। এবার বলো তো ওর জন্মটা কে দেয়, আলফা কণার জন্ম কে দেয়? তোমার বড় ভাই অনেক যারা আছে ওদেরকে হুট করে জিজ্ঞেস করলে দেখবে আটকে যাবে, কি আলফা কণার জন্ম কই থেকে হয়, কই থেকে হয়? একদম সহজ কথা, তাই না? একদম সহজ কথা, হাজার স্যার বলে দিছে এখানে, তেজস্ক্রিয় মূল থেকে। তাহলে আরেকটা কোয়েশ্চেন একটু লিখে রাখো এখানে, আলফা কণার একটা লাইন একটু লিখে রাখো, আলফা কণার জন্ম হয় কণার জন্ম হয় তেজস্ক্রিয় পরমাণু থেকে। এরকম কিছু তেজস্ক্রিয় পরমাণুর নাম মনে রাখবা। কেমনে হয়? স্বতঃস্ফূর্তভাবে। তেজস্ক্রিয় পরমাণুতে গিয়ে তোমার নাড়াচাড়া করা লাগে না, ও আপনা আপনি ও থেকে হয়। কেন আপনা আপনি হয়? এটাও হচ্ছে তেজস্ক্রিয়তে যখন পড়াবো তখন বুঝাবো জিনিসটা। ঠিক আছে, স্বতঃস্ফূর্তভাবে হয়, ওকে নাড়াচাড়া করা লাগে না, স্বতঃস্ফূর্তভাবে হয়। ঠিক আছে, তেজস্ক্রিয় পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে হয়। কিছু তেজস্ক্রিয় পরমাণুর নাম আমি একটু বলছি, এটা মনে রাখবা। ফ্রান্সের রানা, রানা গেছে ফ্রান্সে। ঠিক আছে, ফ্রান্সের রানা কি করে বলতো? রাতে উড়ে। রাতে কি করে? উড়ে। ফ্রান্সের রানা রাতে কি করে? উড়ে। ফ্রান্সে ফ্রান্সিয়াম। ঠিক আছে, রানাতে রেডন। ঠিক আছে, রাতেতে রেডিয়াম, রেডিয়াম। উড়েতে ইউরেনিয়াম। এগুলো থেকে, এগুলো হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে তোমার কি করতে পারে, আলফা কণা ইমিট করতে পারে, আলফা কণা বিকিরণ করতে পারে। অর্থাৎ তুমি ধরো করলা কি, একটা লেডের বাক্সের মধ্যে ইউরেনিয়াম রেখে দিলা, তখন হবে কি, এর কাছ থেকে ক্রমাগত আলফা কণা দেখবা বের হচ্ছে। কেন বের হয়? এটার কারণ আমরা তেজস্ক্রিয়তা পড়ানোর সময় পড়াবো। ওর নিউক্লিয়াসটা হচ্ছে আনস্টেবল। আনস্টেবল হলে, তুমি যদি এখন অস্থিতিশীল হও, তুমি একবার এই করবা, তুমি একবার ওই করবা। আমি যদি এখন অস্থিতিশীল হয়ে যাই, আমি তোমাকে পড়াচ্ছি, আমি একবার ওইদিকে কিসের একটা শব্দ হইলে ওইটা দেখতে গেলাম, আবার ধরো ওই কাজে, আবার একটা ব্যবসায়িক কাজে গেলাম, বিষয়বস্তু, এরপর ধরো কারোর সাথে কথা বলতে, তাইলে হবে না। বিষয় বুঝতে পারছো জিনিসটা? তো ও হচ্ছে অস্থিতিশীল হলে স্থিতিশীলতার জন্য ও কি করে, আলফা বিটা গামা এগুলা বিকিরণ করে। এইটুক হয়েছে সবার? এটুক হয়েছে? হলে একটু ওয়াই বলবা। কতক্ষণ পড়াইছি আজকে? প্রায় 1 ঘন্টা পড়াচ্ছি। ঠিক আছে, হয়েছে। ক্লাস কত সময় হয়? বেশিক্ষণ না, কেমন? তারেক বলেছে স্যার কম্পোজিট কণা কি, বুঝি নাই। আচ্ছা, কম্পোজিট কণা হচ্ছে আমাদের কিছুদিন পরে আসবে, যদিও হচ্ছে কম্পোজিট কণা নিয়ে ডিটেলস কিছু বলে না। এটা হচ্ছে স্থায়ী কণা, আমরা কি জানি, ইলেকট্রন প্রোটন নিউট্রন। অস্থায়ী কণা আছে আমাদের কিছু। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলকণিকার মধ্যে কিছু হচ্ছে স্থায়ী, কিছু আবার কি অস্থায়ী। যেমন ধরো কি, মেসন, বোসন, পাইয়ন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, এগুলো হচ্ছে কি অস্থায়ী। এইগুলো ছাড়া আরেক রকমের কণা আছে যেগুলো একাধিকের সমন্বয়ে গঠিত হচ্ছে, এদের ভিতরে ইলেকট্রন প্রোটন আছে, এগুলোকে বলা হয় যৌগিক কণা বা কম্পোজিট কণা। ঠিক আছে, এই ধরনের কণা, এগুলো হচ্ছে মৌলিক না, এগুলো হচ্ছে কি বলতো, যৌগিক কণা, একাধিকের সমন্বয়ে গঠিত হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে যৌগিক বা কম্পোজিট কণা। ঠিক আছে, যেমন ইলেকট্রন মানে ইলেকট্রন, প্রোটন মানে প্রোটন, নিউট্রন মানে নিউট্রন। ওইদিকে ধরো কি, বোসন, নিউট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, ঠিক আছে, পাইয়ন, এগুলো আছে। এগুলোর বাইরে একাধিকের সমন্বয়ে গঠিত, এগুলো হচ্ছে কি আরেক রকমের কণা আছে, এগুলোকে বলা হচ্ছে কম্পোজিট কণা বা কি যৌগিক কণা। এইভাবে পড়তে হবে। আর তোমার বইয়ে দুইটা দিয়েছে, একটা হচ্ছে কি আলফা কণা, আর একটা দিয়েছে কি বলতো, ডিউটেরন। ঠিক আছে, মনে রাখার জন্য কম্পোজিট কণা দুইটা আছে, আমি একটু লিখে দিই জাস্ট এমসিকিউতে, যেহেতু কথাই আসছে, দুইটা কম্পোজিট কণার নাম মনে রাখবা। ঠিক আছে, কম্পোজিট কণা হচ্ছে দুইটা। এটা দেখবা কিছুদিন পরে আবার আসবে, মানে ওইখানে কণা নিয়ে আলোচনা করেছে ছোটখাটো। ঠিক আছে, কম্পোজিট কণা দুইটা মনে রাখবা।
আমি একটু লিখে দিচ্ছি ডি আর আলফি। ঠিক আছে, এই নামটা দিয়ে অনেকে মনে রাখে, যদি আমার এমনি মনে রাখে, আমি জাস্ট তোমার হয়তো অনেকে নেমোনিক্স দিয়ে পড়তে পছন্দ করো ওই জন্য বলছি। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে ডিউটেরন, ডি আর এ কি বলতো, ডিউটেরন। আলফিতে আলফা, এই দুইটা হচ্ছে কম্পোজিট কণা বা যৌগিক কণা। আলফা, ঠিক আছে, এরা হচ্ছে কম্পোজিট কণা বা যৌগিক কণা। বাংলা এটাকে যৌগিক কণা হিসেবেও লেখা হয়, যৌগিক কণা। ঠিক আছে, হয়েছে মনে হয়। এটা হচ্ছে যেমন কি আলফা কণা হচ্ছে হিলিয়াম 2, এটা হচ্ছে কি 2+, এটা হচ্ছে হাইড্রোজেন 1 2+। ঠিক আছে, ডিউটেরিয়াম থেকে ডিউটেরন নিচে দেখো। ওকে, এবার আমরা একটু যাই। এবার যেটা আজ পড়বো এটা হচ্ছে আমাদের এসএসসিতে ছিল, এটা ছিল না বাট রাদারফোর্ড পরমাণু মডেল ছিল, তো আমরা এগুলো পড়ে ফেলছি। এই যে দেখো, রেডিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় মৌল থেকে কেমনে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকিরিত হয়। ঠিক আছে, আলফা কণা ও বিকিরণ করে কেন, নিজের স্থায়িত্বের জন্য বিকিরণ করে। এবার আসি আমরা রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা, এটাকে কি বলে, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, বিচ্ছুরণ পরীক্ষা। তো এখানে কি লাগে, এখানে জাস্ট লাগে হচ্ছে এই পরীক্ষায় কি কি উপকরণ লাগছে। আচ্ছা, আমার বুঝতে পারছো কথাবার্তা তো বুঝতে পারছো তাই না? ঠিক আছে, একটু ছোট একটা ব্রেক পড়ে গেছে মনে হয়, বুঝতে পারছো। ওকে, উপকরণ তেজস্ক্রিয় মৌল থেকে কি লাগে বলতো, আলফা কণা বিক্ষরণ পর প্রথম কথা আলফা কণা লাগবে। এরপর কি লাগে বলতো, একটা সোনার পাত লাগবে, এটার পুরুত্বটা আসে, সবাই লিখে রাখো কি লাগে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আলফা কণা লাগে সোনার পাত। সোনার পাতটা মনে রাখবা 0.4 এরপর 4 সেন্টিমিটার। কি বললাম, 0.4 এরপরে কি বলতো 4 সেন্টিমিটার। ঠিক আছে, 0.4 এরপর কি 4 সেন্টিমিটার। এরপর কি লাগে বলতো, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। ঠিক আছে, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। তাহলে তোমার এখানে কোয়েশ্চেন আসে কি বলতো, পাতলা সোনার পাত। তো এখানে আসলে পরীক্ষাটা কি করছে আমি যদি একটু বলি, পরীক্ষাটা কি করছে, পরীক্ষাটা হচ্ছে এরকম কাজ করছে, একদম ইজি, মানে এটা ওইরকম ঝামেলার কিছু না আর কি। এই দেখো, এখানে আলফা কণা হচ্ছে গুলির মতো ছুটে যাচ্ছে। ঠিক আছে, আলফা কণা গুলির মতো ছুটে যাচ্ছে। এখানে কি রাখছে এইগুলা, এখানে হচ্ছে একটা গোল্ডের পাত আছে, এই গোল্ডের পাতটাকে এখানে একটু জুম করে দেখেছে। ঠিক আছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, আলফা পার্টিকেল হচ্ছে উচ্চ গতি সম্পন্ন, ও হচ্ছে এমনি বোমের মতো ছুটে যাচ্ছে। তো এটা যখন মনোযোগ দিয়ে দেখবা তুমি একটা জিনিস একটু দেখো, ম্যাক্সিমাম দেখো তো এমনি এমনি সরে গেছে, ম্যাক্সিমাম দেখো এই গুলির মতো যে আসতেছে এমনি এমনি করে পাস হয়ে যাচ্ছে। হয় কি, কিছু দেখবা মাঝে মধ্যে এই দিক এদিক চলে যাচ্ছে, এই দিক খুব কম। এই দেখো, এখন একটা গেছে, এখন একটা গেছে, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। এই যে দেখো, এখন একটা এসে ডিরেক্টলি মুখোমুখি হয়েছে, একদম পুরো কি হয়েছে বলো তো, একদম এদিকে ফিরে গেছে। এই এখন একটা কি হয়েছে বলো তো, এদিকে এসে এদিকে চলে গেছে। এই যে এখন একটা কি হয়েছে, এই বরাবর কলিশন এদিকে, আর না হয় ম্যাক্সিমাম কই যাচ্ছে বলো তো, সোজাসুজি চলে যাচ্ছে। তো বুঝছো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্র এইরকম। ঠিক আছে, তো এখানে এটা কি, এটা কি তোমরা এটা বুঝতে পারছো, এটা কি গোল্ড ফয়েলটাকে এখানে একটু ভেঙে দেখাচ্ছে। বাস্তবে গোল্ডের অণুগুলা হচ্ছে এইভাবে বিন্যস্ত থাকে, অণু বলছি অ্যাটমগুলা, কিসের অণু, অ্যাটমগুলা। ঠিক আছে, এইভাবে বিন্যস্ত থাকে। তা আমি একটু দেখাই জিনিসটা, দেখি পরে স্লাইডে কি আছে। ঠিক আছে, আর 10 মিনিট আমরা পড়বো আজকে, আর কয় মিনিট পড়বো আমরা, 10 মিনিট পড়বো আমরা, শুধুমাত্র রাদারফোর্ডটা শেষ করব। দেখো, এক্সপেরিমেন্টটা আমি এই চিত্র দিয়ে দেখাচ্ছি, তাহলে আরো ভালো বুঝবা। ঠিক আছে, তোমার মাথায় জিনিসটা আরেকটু স্থায়ী হলো। এরপর আমি বইয়ে চলে যাবো, কারণ এগুলো থিওরি জিনিস, কিছুই না। এখানে আলফা পার্টিকেল আছে, এটাতে কিসের বাক্সে রাখছে আগে এটা বলো, এই বাক্সটা কিসের, দেখি কে কে বলতে পারো। কালো বাক্সটা কিসের, এই কালো বাক্সটা কিসের? গুড, ম্যাক্সিমাম বলতে পারছে, সামিন বলেছে লেট। রোকেয়া জিজ্ঞেস করেছে স্যার এই পরীক্ষা কি মুখস্থ করতে হবে? না,
ঠিক আছে, এই পরীক্ষা কোথাও আসে না, এগুলো একদম শুরুর দিকে বইয়ে পড়াচ্ছে। এই পরীক্ষায় আসবে কি বলতো, সোনার পাতের পুরুত্ব কত, 0.404 সেন্টিমিটার। ঠিক আছে, কোনটি ইউজ হয়, জিঙ্ক সালফাইড ইউজ হয়। ঠিক আছে, কি ইউজ হয়, জিঙ্ক সালফাইড ইউজ হয়। তাহলে এটা কিসের বলতো, সীসা, লিড বা লেট বা কি বলতো সীসা। সীসা করতে পারে কি, এই জিনিসটাকে এদিকে আর আসতে দেয় না, এর ভিতরে একটা তেজস্ক্রিয় মৌল আছে, তাহলে ওকে ও কি করে রাখছে, আবদ্ধ করে রাখছে। ঠিক আছে, যাতে এদিকে যেতে না পারে। এদিকে একটা দরজার মতো সামনে একটা ফুটা থাকে, ওই ফুটা দিয়ে আলফা কণা এই বরাবর যাচ্ছে, গিয়ে এখানে একটা কি আছে বলতো, সোনার পাত, ম্যাক্সিমাম সোনার পাত বেদ করে সোজাসুজি চলে যাবে, কিছু এদিকে ফিরে আসে, কিছু এদিকে যায়, কিছু এদিকে যায়, কিছু এদিকে যায়, এটা বুঝবো কেমনে, ওটা বোঝার জন্য এখানে একটা ডিটেক্টিং স্ক্রিন আছে, এই যে নীল কালার দেখিয়েছে ডিটেক্টিং স্ক্রিন, এটাতে কি দেয়া থাকে বলতো, জিঙ্ক সালফাইড পর্দা। এই জিঙ্ক সালফাইডের উপর যখন পড়ে তখন এখানে কি হয় বলতো, তোমার ওই যে কালার উৎপন্ন হয়, এর মানে আঘাত পেলেও কি হয় বলতো, কালার উৎপন্ন হয়। এখানে কি বুঝিয়েছে একটু দেখো, এটা লাগবে না, এটা আমি এমনি বুঝাচ্ছি, শুধু শুধু এগুলো ছোটদের জিনিস, বুঝছো, আমি বুঝাচ্ছি এমন ভাবে মনে হচ্ছে এটা নিয়ে তুমি বুয়েটে যুদ্ধ করতে যাবা, এটা নিয়ে তুমি কিচ্ছু করতে হবে না, এটা স্যার তোমাকে যখন কলেজেও পড়াবে দেখবে হচ্ছে কি লাগে, এই লাগে, ম্যাক্সিমাম কি হয়েছে, সোজা চলে গেছে, একটা গিয়েছে এমনি অনেক কম পথ দেখলাম, এদিকে কি বাঁকা হয়ে ফিরে আসছে, কিছু হচ্ছে এদিক ওইদিক বাঁকা হয়ে গেছে, বিষয়বস্তু আমি মনে হচ্ছে এমন ভাবে পড়াচ্ছি, জিনিসে গুরুত্ব দিচ্ছে, এটা মনে হয় তোমার জান প্রাণ নির্ধারণ করছে রাদারফোর্ডে আলফা কণা পরীক্ষার উপর, আসলে না। ঠিক আছে, তো এখানে দেখো তো ম্যাক্সিমাম কি হয়েছে, সোজা চলে গেছে, আমি যখন অ্যাটমিক লেভেলে দেখছি এইটা সামান্য একটু বাঁকা হয়েছে, এটা কি হয়েছে, বরাবর নিউক্লিয়াস বরাবর গেছে বলে এটা ফিরে আসে, মানে কিছু হচ্ছে একদম ফিরে আসতেছে। ঠিক আছে, খুব কম কিছু ডিফ্লেক্ট, সামান্য কিছু ডিফ্লেক্ট হচ্ছে। তো এবার একটু দেখি আমরা কি কি সিদ্ধান্তে আসতে পারি। কই বই কই, এবার দেখো এখানে কি আছে বলতো, 2+2+, হাজারি স্যার বইয়ে দেখিয়েছেন 2+2+2+2+ দিয়ে কি বুঝিয়েছে, আলফা কণা। এরপর আমরা যখন এমসিকিউ আমরা একটু কোয়েশ্চেন সলভ করব তখন দেখবো আমাদের মাথায় পড়াগুলো আছে। ঠিক আছে, এখানে কি রাখছিল, গোল্ড ফয়েল। তো ম্যাক্সিমাম কি হয়েছে, সোজা চলে গেছে, এখান থেকে সে সিদ্ধান্ত নিচে হচ্ছে কি বলতো, পরমাণুর অধিকাংশ স্থানই কি ফাঁকা। পর্যবেক্ষণ কি কি দেখো, বলছে প্রায় 99%, এটা দিয়ে দিবে কত পার্সেন্ট, আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা সুজি চলে যায়, 99%ই চলে যাচ্ছে সোজা, 99%ই সোজা চলে যাচ্ছে। তবে মাত্র কয়েকটি আলফা কণা তাদের পথ থেকে বেঁকে পেছন দিকে চলে যায়, একটু বেঁকে পেছনে যায়, খুব সামান্য আলফা কণা 20,000-এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসে, এই ডাটাটাও এমসিকিউতে লাগবে, এটাও লাগবে। তাহলে 99% হচ্ছে সোজা চলে যায়, একদম বিপরীত দিকে ফিরে আসে কি বলতো, বিপরীত দিকে ফিরে আসে 20,000-এর মধ্যে একটি, 20,000-এর মধ্যে একটি। ঠিক আছে, বিপরীত দিকে ফিরে আসে, এখান থেকে সিদ্ধান্ত কি, পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় ওই আলফা কণা সোজাসুজি এর থেকে খুব ও ফিরে আসতেছে কেন, নিঃসন্দেহে ভারী কিছুর সাথে ধাক্কা খাচ্ছে, ভারী জিনিসটা কি বলতো, নিউক্লিয়াস। তো রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষায় আসলে কি আবিষ্কার হয় দেখো, এখানে হাজারি স্যার খুব সুন্দরভাবে লিখছে, অনেকে মিস করে ফেলে জিনিসটা, কই গেল, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় আসলে কি আবিষ্কার হয়, নিউক্লিয়াস আবিষ্কার হয়। ঠিক আছে, নিউক্লিয়াস আবিষ্কার হয়, ছোটখাটো যেগুলো আমি পাশে লিখবো নিজের মতো করে নতুন, ওইগুলো কিন্তু তোমরা নোট করবা, তাহলে কি হয় বলো তো, নিউক্লিয়াস আবিষ্কার হয়। বুঝছো মনে হয়, এখানে এই জিনিসটা লাগবে। ঠিক আছে, এখানে এই জিনিসটা লাগবে, পরমাণুর ভরের 99.97% ভরই হচ্ছে কেন্দ্রে আছে, এই নিউক্লিয়াসে। ঠিক আছে, এই জিনিসগুলো, আলফা কণাসমূহ ধনাত্মক চার্জযুক্ত এবং এক্ষেত্রে বিকর্ষিত হচ্ছে, তাহলে পরমাণুর কেন্দ্রটাও কি হয় বলতো, ধনাত্মক চার্জযুক্ত, এটা আবিষ্কার করে, পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত। এগুলো লাগবে না, এগুলো হচ্ছে এমনি জাস্ট একবার রিডিং করতেছে, ওইটুকু হয়ে যাবে। ঠিক আছে, এরপর রাদারফোর্ড জানতেন আলফা কণার ভর ইলেকট্রনের ভরের কত গুণ, 7,000 গুণ বেশি। ঠিক আছে, 7,000 সামথিং গুণ, আমরা যদি হিসেব করি এটা পাবো। ঠিক আছে, ওইটা আমি হিসেব করে দেখাবো নেক্সট দিন দরকার হয়। এরপর এখানে একটা এমসিকিউ আছে, এমসিকিউটা থেকে মেডিকেল 21-এ কোয়েশ্চেন আসছে, এটা আবার বুয়েটও এমসিকিউ আসছে, বুয়েটও এমসিকিউ আসছে, মেডিকেলে আসছে, এই যে দেখো 21-এ বুয়েটও আসছে। পরমাণুর আকার হচ্ছে কি 10⁻⁸ সেন্টিমিটার, এই লাইনটা একটু খাতায় লিখো। আমি একটা হাইড্রোজেন পরমাণু আঁকলাম, এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে পুরোটা, তাহলে পরমাণুর ব্যাস কত, 10⁸ সেন্টিমিটার। নিউক্লিয়াসের ব্যাস কত, নিউক্লিয়াস হচ্ছে এটা,
ঠিক আছে, একটু সুন্দর করে এঁকে দিচ্ছি, এর কারণ এঁকে দিলে তখন খাতায় লেখা থাকলে মাথায় থাকবে, আর নয় দেখবে অনেক সময় আমরা বইয়ে যেটা পড়ি এটা মাথায় থাকে না, সেই জন্য এটা ইম্পর্টেন্ট বলে আমি লিখছি। কম ইম্পর্টেন্ট হলেও যে 99% এগুলো কম ইম্পর্টেন্ট, সেই জন্য আমি ওগুলো লিখি নিই। 20,000-এর মধ্যে একটি, এটা এমনি মনে থেকে যায় 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। এটা কিন্তু ছোট সংখ্যা, দেখো -12 এর মানে 1/10⁻12, 1/10⁻13। তাহলে নিউক্লিয়াস হচ্ছে ছোট, পরমাণুটা হচ্ছে বড়, তাহলে পরমাণুর ব্যাস হচ্ছে কত 10⁻8 সেন্টিমিটার। নিউক্লিয়াসের ব্যাস কত, এটা শিওর আসবে, ধরো এই জিনিস শিওর আসবে। তাহলে তোমাকে যদি বলে পরমাণুর ব্যাস কত 10⁻8 সেন্টিমিটার, এটার ব্যাস কত 10⁻12 থেকে 10⁻13। তোমরা আমাকে বলো 10⁻12 এর সাথে 10⁻8 এর পার্থক্য কত? 4, এটার সাথে 5, এর মানে 4 হলে একের পর 4টা শূন্য থাকলে 10,000, 5টা শূন্য থাকলে কি হয় বলো তো 1 লাখ। এর মানে এটার থেকে এটা কি 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। ঠিক আছে, এই লাইনটা বইয়ে আছে, দেখবা এটার থেকে এটা কি আছে, পরমাণুটি নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1 লক্ষ গুণ বড়। ঠিক আছে, এটা একটু লিখে রাখো। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, এটা পড়বা হাইড্রোজেন পরমাণুর ব্যাস। ঠিক আছে, একটু সুন্দর করে লিখে রাখো, আর 5 মিনিট পড়বো হাইড্রোজেন (10⁻8 সেন্টিমিটার). 10⁻8 সেন্টিমিটার মানে কত মিটার? 10⁻8 ইন্টু 10⁻2 মিটার, এর মানে কত 10⁻10 মিটার। এটাকে যদি ন্যানোমিটারে নিতে চাই তাহলে কি হবে বলো তো, ন্যানোমিটার মানে কত 10⁻1 ইন্টু 10⁻9 মিটার। আমি ভেঙে দেখাচ্ছি, কেউ যদি একটু দুষ্টামি করে এটাকে তোমাদের বিপদে ফেলতে চাই, তাহলে 1/10, এটার মানে কি, এটার মানে হচ্ছে ন্যানোমিটার। ঠিক আছে, এটার মানে হচ্ছে কি বলতো ন্যানোমিটার। 1 মিটার সমান 10⁻9 ন্যানোমিটার, এর মানে কত 0.1 ন্যানোমিটার। এবার আমি একবারে লিখে দিই 10⁻10 মিটারকে কি বলে, 1 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেন পরমাণুর ব্যাস কি আমরা এখন মনে রাখবো, বইয়ে বলছো এটা, আমরা একটু চালাক, বেশি চালাক, সেই জন্য আমরা মনে রাখবো 10⁻8 সেন্টিমিটার সমান 10⁻- কি 10 মিটার সমান কি বলতো 0.1 ন্যানোমিটার সমান 1 অ্যাংস্ট্রম। নেক্সট ক্লাস আমি জিজ্ঞেস করবো হাইড্রোজেন পরমাণু 10⁻8 সেন্টিমিটার সমান 10⁻10 মিটার সমান 0.1 ন্যানোমিটার, 10⁻10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম সমান কি বলতো 0.1 ন্যানোমিটার। এবার বুয়েটে কি কোয়েশ্চেন দিয়েছে আমি এটা করাই। ঠিক আছে, এই লাইনটা থেকে বুয়েটে একটা কোয়েশ্চেন দিয়েছে, এটুকু লেখা হলে একটু ওয়াই বলবা, একটু কঠিন না এই জায়গাটা, একটু কঠিন মনে হয়। একটা কোয়েশ্চেন করি আমরা, একটু কঠিন জিনিস পড়লে ভালো। ওকে, কোয়েশ্চেনটা আমি পড়াই। দিছে কি কতগুলো, কোয়েশ্চেনটা একটু লিখো। হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি সাজালে এক মিটার হয়। ঠিক আছে, অপশন দিচ্ছি, টেন ক্রোর এর মানে 10 কোটি, 100 কোটি, ক্রোর, 1000 ক্রোর, নান। দেখি আমার এখানে সবাই কেমন চালাক, সবাই অনেক চালাক। এরপরে একটু দেখি কে কেমন পারো। ভুল বলবা কিন্তু আমার এখানে কথা বলবা, বুঝছো? তুমি না বুঝলে তুমি জানাবা, তুমি সব বুঝবা কোনো কথা আছে? কোনো কিছু না বুঝলে সুন্দর মতো জিনিসটা জিজ্ঞেস করবা, কিন্তু এইটা এবং একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা, তাহলে কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, একটু উত্তর দেওয়ার চেষ্টা করবা। এটা দেখি কেউ পারছো কিনা, দেখি ওয়েবে। কতগুলো হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি সাজালে 1 মিটার হয়?
এ হবে, তৌফিক বলেছে এ হবে দাদা, ওকে। রুকাইয়া, নীরব বলেছে ডি, মহসিনুল কবির বলেছে ডি, অন্তরা ওয়াই বলেছে, শর্মিষ্ঠা ওয়াই বলেছিল এর আগে, আর থেকে পার্থ বলেছে নান। 1 মিটার মানে কতটুক তোমরা আমাকে এটা বলো। এটা সলভটা আমি এখানে দেখাচ্ছি। এক মিটার মানে কতটুক? এইটুক, 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 কতটুক? না এইটুক, এইটুক, এইটুক। 1 মিটার মানে এরকম 3 ফিটের একটু বেশি, 3.28 ফিট। ঠিক আছে, এইটুক। আমি একটা নেক্সট দিন তোমাদের মিটার স্কেল দেখাবো। ঠিক আছে, 3.28 ফিট এরকম 1 মিটার। তো বলছে এই 1 মিটার হওয়ার জন্য কয়টা হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি সাজাতে হবে? দেখছো কি সুন্দর কোয়েশ্চেন অ্যাডমিশনে দিয়েছে। তাহলে কয়টা হাইড্রোজেন পরমাণুকে পাশাপাশি সাজাতে হবে? তো এইরকম করে অসংখ্য সাজানো লাগবে। এখন অসংখ্য মানে কত অসংখ্য? তো এবার দেখো এরকম করে অনেক সাজানো লাগবে, তাই না? আমি আর মাঝখানেরগুলো ফিল আপ করলাম না। তো কত অসংখ্য? খুব সহজ কথা, 10⁻⁻10 মিটার হয় এরকম একটার জন্য ব্যাস কত? 10⁻⁻10 মিটার হয় একটি হাইড্রোজেন পরমাণুতে। সুতরাং 1 মিটার হয় কত? 1/10⁻10টি হাইড্রোজেন পরমাণুতে। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুতে। ঠিক আছে, কেউ সঠিকভাবে বলতে পারো না এই জিনিসটা। এখন হয়তো বলেছে, আমি এখন তো আর কমেন্টগুলো দেখছি না। তো এটা কি হবে? 10⁻10, বা চিন্তা করলে সবাই পারতা, এতটি হাইড্রোজেন পরমাণুতে। এতটি মানে কি? 10⁻³ ইন্টু কত? 10⁻7 লিখতে পারি। 10⁻7 মানে কি? 1 কোটি। তাহলে এখানে কত হয়? 1000 কোটি। ঠিক আছে, তাহলে কত হয় বলো তো? 1000 কোটি। তাহলে এটার অ্যান্সার হবে কি? 1000 ক্রোর। ঠিক আছে, দেখছো কত সুন্দর কোয়েশ্চেন। 1000 কোটি, 1000 ক্রোর। এবার আমি এই পেজটা লিখা হলে একটু ওয়াই বলবো। আমি একটা শব্দ মিস করছি ওই পেজে, ওই শব্দটা আমি একটু বলে দিচ্ছি। এটুক হলে, এটা বুঝলে সবাই একটু ওয়াই বলবা। হ্যাঁ, 10⁻10টা এর মানে কি? 10⁻³ ইন্টু 10⁻7, 10⁻7 মানে কোটি, তাহলে 1000 কোটি। আফিফ বলেছিল 10,000 ক্রোর, শিরিন বলেছিল বি। কেমন? আমি একটু যাই তাহলে, এটুক লিখা হয়েছে। আমি একটু যাই তাহলে, আমি একটা শব্দ মিস করেছি, একটা শব্দ নিয়ে তোমাদেরকে কথা বলি নেই, একটু বলে দিই। ঠিক আছে, আমি আর কয় মিনিট পড়াবো? আর 4-5 মিনিট পড়াবো। ঠিক আছে, বেশি পড়াবো না, 4-5 মিনিট পড়াবো। এটা হচ্ছে জিঙ্ক সালফাইড। কি এখানে বলছে একটা পর্দা দিচ্ছে, এটা কিসের আবরণ? জিঙ্ক সালফাইডের আবরণ। ঠিক আছে, জিঙ্ক সালফাইডের আবরণ। জিঙ্ক সালফাইডের আবরণের বৈশিষ্ট্য কি? এটাতে যদি তুমি টোকা দাও, এর মানে এখানে যদি কোনো কিছু গিয়ে আঘাত করে, এটা কি হবে দেখো তো? ব্লিঙ্ক করবে। ঠিক আছে, এটা কি করছে? ব্লিঙ্ক করছে। এর মানে জিনিসটা কি হবে বলো তো? ওই জায়গায় যে আঘাত লাগছে এটা বুঝাবে। এই যে ধর্মটা, এটাকে বলা হয় অনুপ্রভা। তাহলে এই যে দেখো তো, এটাকে কি বলে? জিঙ্ক সালফাইড হলো অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। যারা ইংলিশ ভার্সনের আছে, এটাকে বলা হয় ফসফোরেসেন্ট। ঠিক আছে, ফসফোরেসেন্ট। আরেকটা আছে ফ্লুরোসেন্স। ফ্লুরোসেন্স কি? প্রতিপ্রভা। তাহলে তোমরা কয় রকমের প্রভার কথা জানবা? কয় রকমের প্রভার কথা জানবা? 2 রকম যদি বলি, একটা হচ্ছে অনুপ্রভা, আরেকটা হচ্ছে কি? প্রতিপ্রভা। এর বাইরে আরেকটা প্রভা আছে, ওইটাকে বলা হয় শতপ্রভা। তাহলে কয় রকম প্রভার কথা জানবা? 3 রকম। একটা হচ্ছে অনুপ্রভা, আরেকটা হচ্ছে প্রতিপ্রভা, আরেকটা হচ্ছে কি বলতো? শতপ্রভা। তাহলে এখন এখন কার কথা জানছো? অনুপ্রভা। অনুপ্রভা দেখতে ছোট প্রভা মনে হলেও আসলে হচ্ছে বড় প্রভা। বড় প্রভা মানে কি? এ কি করে বলতো? এতে যখন আঘাত পড়ে, এটা বেশ কিছুক্ষণ, মানে হুট করে হয়ে মাত্র চলে যাচ্ছে এরকম না, একটু থাকে, সামান্য একটু থাকে, থেকে এরপর যায়। অনুপ্রভার ক্ষেত্রে হয় কি, বা ফসফোরেসেন্টের ক্ষেত্রে হয় কি, জিনিসটা একটু স্থায়ী হয়, মানে
টোকা দিসি সাথে সাথে চলে গেছে, সাথে সাথেই যাচ্ছে, কিন্তু একটু কি বুঝান দিবে জিনিসটা, একটু মানে তোমার চোখে ধরা দিবে যে ভাই হইছে, এখানে আঘাত স্ট্রাইক করছে, এখানে আলফা কণা গিয়ে হিট করছে, স্ট্রাইক করছে, এটা একটু মানে তোমার একটা দেখার সুযোগ দিবে, অবজার্ভ করার একটা সুযোগ দিবে, মানে বিষয় বুঝছো? তাহলে কোন প্রভা বলো তো? অনুপ্রভা। ঠিক আছে, এই রকমের এগুলা নিয়ে, প্রভাবগুলা নিয়ে আমরা হচ্ছে পরে পড়বো। এর মানে ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্ট, অনুপ্রভা, প্রতিপ্রভা, শতপ্রভা নিয়ে এটা নিয়ে পরে আছে, এখানে জাস্ট ওই পদার্থটার নাম বলছে। তাহলে জিঙ্ক সালফাইড কি বলতো? অনুপ্রভা সৃষ্টিকারী। এবার তোমরাই বলো, আলফা কণা বিচ্ছুরণটা তোমরা হচ্ছে এসএসসি তে পড়ো নাই মনে হয়, কিন্তু রাদারফোর্ড এই যে দেখো তোমাকে এখানেও বলে দিছে, হাজারি স্যারও বলে দিয়েছেন, তোমরা নবম দশম শ্রেণীর রসায়ন পাঠ্যপুস্তকে রাদারফোর্ড পরমাণু মডেল ও পহর পরমাণু মডেল সম্বন্ধে কিছু ধারণা পেয়েছো, আবার আলোচনা করে তুলে, আবার কি আবার আলোচনা করে তুলনা করবে এখানে। তো এখানে কি হয়েছে, আলফা 1911 সালে আলফা কণা, তো এখানে আর দুইজনের নাম আসলে বলে নাই, যাই হোক তোমাদেরকে বেশি নাম বলে বিরক্ত করতে চাইনি। ঠিক আছে, যাই হোক এখানে তার দুইজন সহযোগী ছিল, ওদের নাম বলে নাই। দেখি এটা একটু বলো তো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পদ্মায় কিসের প্রলেপ ছিল? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় পদ্মায় কিসের প্রলেপ ছিল? জিঙ্ক সালফাইডের। জিঙ্ক সালফাইড কোন রকমের প্রভা? অনুপ্রভা। অনুপ্রভা কি করে? একটু সুযোগ দেয় যে এখানে যে স্ট্রাইক করছে, এখানে গিয়ে যে হিট করছে, আঘাত করছে, ওইটা বোঝার জন্য। দেখি বলো, এগুলো হচ্ছে এমনি পড়া। প্রস্তাবনা হচ্ছে কি, ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান গোলাকার, এর মানে নিউক্লিয়াসের ধারণা কই থেকে পাইছে? রাদারফোর্ড মডেল থেকে। পরমাণু কি বুঝছে? বিদ্যুৎ নিরপেক্ষ। সৌরজগতে সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহগুলোর মতো পরমাণুর ইলেকট্রনগুলো এই কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণায়মান আছে। ফলে কি আছে বলতো? ফলে বলছে কি, ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে পারস্পরিক স্থির বৈদ্যুতিক কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান, পরস্পরকে ব্যালেন্স করে বা সমবার করে। এটা এসএসসিতে পড়েছো, দেখো এটা হচ্ছে প্লাস। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, রাদারফোর্ড সূর্যের সাথে তুলনা করছে কিনা এটা নিয়ে বহু বিতর্ক আছে। ডিরেক্টলি ও সৌরজগতের সোলার প্যানেল মডেল বা সৌর মডেল যে বলা হয়, এটার সাথে তুলনা করছে কিনা এটা নিয়ে বিতর্ক আছে। তো একটু দেখো তো, এখানে হচ্ছে কি বলতো? নিউক্লিয়াস, এখানে আছে কি ইলেকট্রন, এ হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত, এ কেমন? ঋণাত্মক চার্জ। কেমন? আর 3 মিনিট পড়াবো, ঠিক আছে? রেডি সবাই? আজকে ফার্স্ট ক্লাস, আর 3 মিনিট পড়াবো, ঠিক আছে? একদম ইজি জিনিস। তাহলে এটা আর এটার মধ্যে একটা কি আছে? কেন্দ্রমুখী বল আছে। কেমন? প্লাস মাইনাসের মধ্যে। এটা কেমন বল? বৈদ্যুতিক বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ঠিক আছে? ইলেকট্রন আর চার্জের মধ্যে। এরপর ও যে বাইরে ঘুরছে সেই জন্য একটা কি আছে বলতো? বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা বল আছে। এখানে বলছে উভয় বলের লব্ধিটা হচ্ছে কি বরাবর কাজ করছে। যদি এদিকে যায়, এটা কি করছে? এই বরাবর স্পর্শক বরাবর এমনি করে এটা ধরো কি করবে? কাজ করবে, ঠিক আছে? উভয় বলের লব্ধি ফলটা, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলছে, আর কিছুই না। তাহলে একটা কেন্দ্রমুখী বল আছে আর একটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল আছে, ঠিক আছে? কেন্দ্র বহির্মুখী বল আছে। সীমাবদ্ধতা কি বলতো? এটা সবাই জানো, আমি এইটুক পরে আজকে শেষ করব। সীমাবদ্ধতা কি সবাই জানো? সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি? রাদারফোর্ডের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে এটা টিকেই না। ম্যাক্সওয়েল বলছে হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্ব বলে হচ্ছে কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত কি করে? শক্তি বিকিরণ করে, বিকিরণ করে করে এটা নিউক্লিয়াসে পতিত হয়। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পূর্ণরূপে একটি অস্থায়ী অবস্থা লাভ করে, সবচেয়ে বড় হচ্ছে এটা। এরপর গ্রহর সাথে যে তুলনা করছে, গ্রহের সাথে আসলে ডিরেক্টলি তুলনা, গ্রহগুলো হচ্ছে চার্জবিহীন, কিন্তু পরমাণুতে ইলেকট্রন সমূহ কি ঋণাত্মক চার্জের বিকর্ষণ। গ্রহসমূহ মহাকর্ষ বল দ্বারা পরস্পরের সাথে আকর্ষণ। দুইটা বলের মধ্যে অনেক তফাৎ। কোথায় মহাকর্ষ বল, কোথায় হচ্ছে কি স্থিরতড়িৎ আকর্ষণ বল। তোমরা ফিজিক্সে পড়বা গ্রেভিটেশনাল ফোর্স। আমার এখানে তো কথা বলার সুযোগ কম, তোমরা বিরক্ত হয়ে যাবা, বা এটা হচ্ছে এটার সাথে কথা বললে রিলেভেন্ট হবে না, ঠিক আছে? তো গ্রেভিটেশনাল ফোর্সে তোমরা একটা কনস্ট্যান্ট পাবা, ঠিক আছে? ক্যাপিটাল যে একটা কনস্ট্যান্ট পাবা, আবার হচ্ছে ওইখানে গিয়ে একটা কি কনস্ট্যান্ট পাবা, 9 × 10⁹। ওইখানে বুঝবা দুইটা 1 কুলম্ব চার্জ 1 মিটার ডিস্টেন্সে থাকলে ফোর্সটা কত বড় হয়। ওইখানে গিয়ে বুঝবা হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্সে দুইটা 1 কেজি বরের বস্তু 1 মিটার দূরত্বে থাকলে ফোর্সটা কি? কোনো ফোর্সই না, কোনো ফোর্সই না। কোথায় ইলেকট্রিক ফোর্স আর কোথায় হচ্ছে কি গ্রেভিটেশনাল ফোর্স। বিষয় বুঝতে পারছো? তো এটুক হচ্ছে আমাদের রাদারফোর্ড পর্যন্ত পড়া। তো এখানে কোয়েশ্চেন কি দেখো তো, রাদারফোর্ডের আলফা কণা ও পদ্মায় জিঙ্ক সালফেট ব্যবহার করলেন কেন? আলফা কণা কেন ব্যবহার করেছে? উচ্চ গতি সম্পন্ন তাই, ঠিক আছে? আলফা কণা জন্ম হয়ে কি হয়? উচ্চ গতি সম্পন্ন। ও হচ্ছে কি করে বলতো? ছুটে যায়, এর মানে ও ভেদ করছে। জিঙ্ক সালফাইড ব্যবহার করলেন কেন? যাতে আলফা কণা হিট করলে এটা বুঝতে পারে। আলফা কণার উৎস বৈশিষ্ট্য কি? আলফা কণার উৎস হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু, যেমন ফ্রান্সিয়াম, রেডিয়াম, ঠিক আছে, র্যাডন, ইউরেনিয়াম। বৈশিষ্ট্য কি? এটি একটি কম্পোজিট কণিকা, এটি উচ্চ গতি সম্পন্ন। 1 × 10⁷ থেকে 2.5 × 10⁷ মিটার পার সেকেন্ড হয়ে থাকে। দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে,
ইলেকট্রন নাই, এর একটি কণার ভর 4 AMU। ঠিক আছে, বিষয় বুঝতে পারছো? প্রত্যেক পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দ্বারা গঠিত, তা প্রমাণ করো। এটা আমি প্রমাণ কেমনে করব? এটা করছে রাদারফোর্ড, তাই না? তাহলে তোমাকে কার কথা বলতে হবে? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার কথা বলতে হবে। সে যখন আলফা কণা ছুটে দিছে, তখন ও কি হয়েছে? কিছু আলফা কণা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসছে। এর মানে নিঃসন্দেহে পরমাণুর মাঝখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট কিছু আছে। সেই জন্য ওই গিয়ে একদম ডিরেক্ট ওকে আঘাত না করে এমনি করে ফিরে এসেছে। এমনি করে গিয়ে এমনি করে কি হয় বলতো? ফিরে আসে। ওইখান থেকে আসলে কি হয়? নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ পায়। এবার আমি একটু দেখি তোমরা আজকের পড়া কতটুকু বুঝছো। এটা একটু বলো, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করেন? সবাই রেডি? দেখা যাচ্ছে কোয়েশ্চেন? ঠিক আছে, আজকে লাস্ট পার্ট। আমি প্রতিদিন লাস্ট পার্টে বা শুরুর পার্টে একটু ওয়ার্ম আপ কয়েকটা কোয়েশ্চেন ধরবো, আর লাস্ট পার্টে যা পড়াবো ওইটার উপর কোয়েশ্চেন ধরবো। ফলে হবে কি, তোমার পড়াটা মাথায় ঢুকবে। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে? আলফা কণার দিক পরিবর্তন করার জন্য কেন ব্যবহার করবে? দিক পরিবর্তন বোঝার জন্য করছে। ঠিক আছে, একটা ভার্সিটিতে আসছে, তাহলে দেখো তো আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য। প্লাঙ্কের সমীকরণ তোমরা ছোটবেলায় পড়ছো মনে হয়। ঠিক আছে, এটা আজকে পড়ায়নি, এটা নেক্সট। এটা হচ্ছে কি ইকুয়াল এইচ নিউ, বাট তোমরা পারো আশা করি। ইকুয়াল কি বলো তো? এইচ নিউ। এরপর দেখো তো ইকুয়েশন, নিচের কোনটি অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ? অনুপ্রভার উপর যখন হিট করে আলফা কণা, ও কিছুক্ষণ মানে জিনিসটাকে একটু বুঝার সুযোগ দেয় যে আঘাত পাইছে। তাহলে অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থকে জিঙ্ক সালফাইড। ঠিক আছে, অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থকে বলো তো? জিঙ্ক সালফাইড। ঠিক আছে, সবাই বলতে পারছো? গুড। ঠিক আছে, ফেসবুকেও দেখে আসছি তোমাদের উত্তরগুলো একটু দেখি ঠিক মতো দিতে পারছো কিনা। সবাই একটু উত্তর দিবে। গুড। সাইদা, শাফিন, শিরিন, শ্রীকান্ত, পার্থ, ওকে, অনন্য। কোন কণিকার স্থায়িত্ব সবচেয়ে কম? ঢাকা বোর্ড 23-এ আসছে, দেখি পারো। এত ইজি কোয়েশ্চেন এগুলো নাকি আসে? দেখো কি বলতো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো হচ্ছে স্থায়ী কণা। আমরা ছোট সময়ই পড়ে আসছি তিনটি স্থায়ী কণা কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এর বাইরে যে আছে ও হচ্ছে কি বলতো? অস্থায়ী। স্থায়িত্ব সবচেয়ে কম মানে এগুলো হচ্ছে স্থায়ী কণা, আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে বলছে কোনটির স্থায়িত্ব সবচেয়ে কম? এগুলো তো স্থায়ী, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এর বাইরে যে আছে ও হচ্ছে অস্থায়ী। ঠিক আছে, এমসিকিউ গুলো সব তোমাদের তোলা লাগবে না। এমসিকিউ গুলো আমি যখন স্লাইড দিয়ে দিবে, এক দুইটা যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হবে ওগুলো তুলবা, এগুলো এমনি পড়বা। সৌর মডেল কোনটি? তো আজকে আমরা দেখেছি সৌর মডেল হচ্ছে কি বলতো? রাদারফোর্ড পরমাণু মডেল। সৌর মডেল কোনটি? রাদারফোর্ড পরমাণু মডেল। এরপরেরটা একটু দেখো তো, কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন? ঢাকা বোর্ড 21-এ আসছে। কোন কণা? আলফা কণা। সবাই একটু বলে ফেলো তো আলফা কণার কি? হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন সরিয়ে নিলে যে দ্বিধনাত্মক নিউক্লিয়াস পাওয়া যায় তাকে কি বলে? আলফা কণা বলে। আলফা কণার বৈশিষ্ট্য কোনটি? আলফা কণায় দুইটি প্রোটন, দুইটা ইলেকট্রন আছে। বুল খুব ধীর গতি সম্পন্ন না, ও ঝিমিয়ে হাঁটে না। ও কি হয় বলতো? দ্রুত গতিতে যায়। ওর ভর সংখ্যা 2। বুল ওর ভর সংখ্যা হচ্ছে 4। একটা কণার ভর হচ্ছে 4 AMU। ইহা ধনাত্মক চার্জিত কণা। কথা সঠিক। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 21-এ আসছে, কুমিল্লা বোর্ড 19-এ আসছে। মারদিয়া বলেছিল আগেরটার উত্তর দিয়েছে মনে হয়। বুঝছো জিনিসটা? সঠিক উত্তর দিতে পারছো তো সাথে সাথে? গুড। আরেকটা দেখি আমরা, কোনটি আলফা কণা? আলফা কণা হচ্ছে কোনটি? কুমিল্লা বোর্ড 19-এ আসছে। দুইটি প্রোটন, দুইটি নিউট্রন। দুইটা প্রোটন, দুইটা নিউট্রন। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় রাদারফোর্ড নির্ণয় কোনটি ব্যবহার করেননি? এটা ব্যবহার করছে জিঙ্ক সালফাইড, ব্যবহার করছে স্বর্ণের পাত, ব্যবহার করছে নিউট্রন ব্যবহার করেনি। ঠিক আছে, নিউট্রন হচ্ছে তেজস্ক্রিয়। আমরা যখন ওই যে ফিশন করবো তখন দেখবো নিউট্রনকে আমরা ইউজ করছি। তাহলে স্বর্ণের পাত ইউজ করছে। স্বর্ণের পাতের পুরুত্ব কত? 0.40, এরপর 4 সেন্টিমিটার। রাজশাহী বোর্ড 22-এ আসছে, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় স্বর্ণপাতের পুরুত্ব কত ছিল? ঠিক আছে, স্বর্ণপাতের পুরুত্ব ছিল, এটা একটু দেখি আপডেটেড অ্যান্সারটা দেওয়া আছে কিনা। এটা হচ্ছে 0.40, এরপর হচ্ছে কি 4 সেন্টিমিটার। ঠিক আছে, 0.40, এরপর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটা কত হয়? এটা কি লিখছে এটা দেখি। এটা যদি আরো 100 দিয়ে ভাগ করে দিই তাহলে কি দাঁড়ায়? আরো দুইটা শূন্য যাবে। 1 2 3 5, এরপর হচ্ছে কি 4 মিটার। মানে বুঝছো সেন্টিমিটার সমান কি 10⁻² মিটার। দেখি কয়টা হয়েছে? 1 2 3 4 5টা। 1 2 3 4 5টা 4। এর মানে অ্যান্সার হচ্ছে কি বলতো? ক নাম্বারটা। ঠিক আছে, 0.40, এরপর হচ্ছে 4 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার সমান, তোমরা বুঝতে পারছো 1 সেন্টিমিটার সমান কত?
একটু ভুল করছি তো মনে হয়, তাই না? চারটা তো আগেই ছিল। কত হয় তাহলে, তাই না? এটা হয় না, 4টা 0 এরপর 4, তাহলে এখানেও তো কি হয়ে যাবে, 5টা 6টা হবে। হাই হাই, মাথা তো ঘুরছে, এত শূন্য দেখে তো মাথা ঘুরে। ঠিক আছে, 4 ইন্টু কত, 10⁻⁵, এখানে কত, 10⁻⁷। ঠিক আছে, এবার দেখো তো তাহলে মিলিমিটার আমরা একটু চেষ্টা করে দেখি। 1 মিটার থেকে মিলিমিটারে নিতে গেলে 1000 দিয়ে গুণ হবে, তাহলে শূন্য কয়েকটা কমাই দিলাম, 3টা কমাই দিলাম, 3টে রেখে 4 মিলিমিটার, তাহলে 000 4 মিলিমিটার এটা হচ্ছে। মাথা তো ঘুরছে। ঠিক আছে, তাহলে দেখো তো একটু কত, 10⁻³ ঠিক আছে মিটার। আবার এখান থেকে কি লিখতে পারি আমরা, 100, তাহলে কত হয়, 10⁻⁻1। হ্যাঁ, এটাই তো সঠিক মনে হচ্ছে। দেখো তো তোমরা একটু হিসাব নিকেশ করো, এত শূন্য থেকে আমার মাথা হচ্ছে ঘুরপাক খাচ্ছে। আশা করি বুঝতে পারছো মনে হয়, বুঝাতে পারছি মনে হয় জিনিসটা। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি মনে হয়, মানে কনভার্সন দিয়েছে, জাস্ট ইউনিটের কনভার্সন দিয়েছে। এই ঠিক আছে, 0.404 সেন্টিমিটার এখান থেকে এটা আসছে, আসছে তো সবার। ফারজানা বলেছে বি, কেন? মিজান বলেছে ডি, ডি কেন? এর মনে হয় ওরা অন্য উত্তর দিচ্ছে। ঠিক আছে, অন্য এমসিকিউ, ওরা হয়তো ক্লাস মানে আগের অংশে আছে। রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষায় 99% আলফা কণা শূন্যপাত ভেদ করে সোজা চলে যায় কেন? চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে। এর কারণ পরমাণুর অধিকাংশ স্থান কি ফাঁকা। সোজা চলে যাচ্ছে কেন, এর থেকে বোঝা যায় হচ্ছে ম্যাক্সিমামই কি বলতো ফাঁকা। পরমাণুর অধিকাংশ স্থানই কি বলতো ফাঁকা, মানে বুঝছো আলফা কণা শূন্যপাত ভেদ করে সোজা চলে যাচ্ছে কেন, অধিকাংশ স্থানই ফাঁকা। রাদারফোর্ড তার পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করেন? জিঙ্ক সালফাইড। বানান কিন্তু এটা ইংলিশ ভার্সনের যারা আছো আমি একটু লিখে দিই, বানান হচ্ছে এটা জিঙ্ক সালফাইড। ঠিক আছে, সালফাইড ঢ। ঠিক আছে, জিঙ্ক সালফাইড। আর সে বোর্ড 21-এ আসছে। কোন পরমাণু মডেল কক্ষপথ সম্পর্কে ধারণা দেন? ঠিক আছে, এটাতে আমরা পরে আসব। ঠিক আছে, পরের দিন স্থির কক্ষপথ বা কক্ষপথের ধারণা আমরা পরের দিন বোর্ডের এখান থেকে শুরু করব। আজকে হচ্ছে আমাদের এইটুক। ঠিক আছে, আজকে পরে আমাদের এইটুক। ঠিক আছে, কোনো কিছু না বুঝলে অবশ্যই জানাবা। আর ক্লাস ফাইল হচ্ছে আমি দিয়ে দিব। তাহলে পরের ক্লাস হচ্ছে আজকে কি বার, শনিবার, সোমবার হচ্ছে আমাদের পরের ক্লাস। ওই দিন আমরা খুব সহজ একটা জিনিস দিয়ে শুরু করব, বোর, কিন্তু বোরের আমরা বিভিন্ন ম্যাথগুলা পড়বো। স্যার হাজারি স্যারের বইয়ে খ নাম্বার উত্তরটা রয়েছে, তোমার বইটা মনে হয় একটু পুরনো হতে পারে, বুঝছো? খ নাম্বার উত্তর যেটা আছে ওটা হচ্ছে 3টা 0 এরপর কি 4 সেন্টিমিটার, এটা একটু আপডেট করেছে, বুঝছো? ওইটা হাজারি স্যারের বইয়ে আগে ছিল ওই জিনিসটা। ওই যে পুরুত্বটা বলছে 0.304 সেন্টিমিটার, ওইটা হচ্ছে হাজারি স্যারের আগের বইয়ে ছিল। ঠিক আছে, বর্তমানে ওই ডেটাটা একটু আপডেট করেছে। 0. কি লিখছে বলো তো, আমি একটু দেখাই তোমার কনফিউশনটা। 0.4টা 0 এরপর হচ্ছে 4 সেন্টিমিটার। গুহ স্যারের বইটা যদি তুমি দেখো 0. কি পাবা, 1টা 2টা 3টা 4, মানে গুহ স্যারের বইয়ে যদি দেখো 0.4টা 0 এরপর কি দিবে 4 সেন্টিমিটার। হাজারি স্যারের আগে ছিল 0.3টা 0 4 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি কনফিউশনটা আর হবে না। আর কেউ কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, শ্রীকান্ত বলেছে দাদা আলফার পরীক্ষাটা কি নোট করতে হবে? না, জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, এটা নোট করা লাগবে না। কেমন, এইরকম হলে তো অনেক নোট হয়ে যাবে। এখানে কয়েকটা লাইন, কয়েকটা লাইন বলতে কি, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা উপকরণ কি, আলফা কণা সোনার পাত পুরুত্ব কত, এটা জিঙ্ক সালফাইড জিনিসটা কি, অনুপ্রভা, এটা লাগবে। 20,000-এর ভিতর একটা কণা ফিরে আসে, এটা লাগবে। ঠিক আছে, এই কয়েকটা ইম্পর্টেন্ট লাইন। কোর্স শেষ করতে কত মাস লাগবে? কোর্স শেষ করতে 2টা চ্যাপ্টার, তো 2টা চ্যাপ্টার আমরা ধরে নিচ্ছি প্রায় ধরো 2.5 মাস ধরে আমরা, মানে 2 থেকে 2.5 মাস, 2.5 মাস ধরো। স্যার আপনার সাইকেল 1-এর বুক ডেলিভারি শুরু হয়েছে, একটু আমি খবর নিব। ঠিক আছে, যারা সাইকেল 1-এ বই সহ অর্ডার করেছো একটু আমি খবর নিব। শুরু হওয়া তো উচিত, আমি একটু দেখতে হবে নাকি স্টক কম আছে। সামিন বলেছে অল ক্লিস্টার গিয়ার, পলক বলেছে ওকে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা 30 মিনিট হলো প্রায়।
নোটস আপলোড করতে হবে স্যার? না, এখনো না, পরে আমি বলবো যে এতটা ক্লাস পর এরপর নোট আপলোড করো। ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট মিলে স্যার কত মাস লাগে? প্রায় হচ্ছে 16-17 মাস লাগে 2 পেপার মিলে। এর কারণ কি, মাঝে বন্ধ থাকে, 2টা ঈদ পাও, এরপর পূজা পাও, তো সব মিলে এটা বন্ধ থাকে ভালোই। এরপর একটা সাইকেলের পরে একটু দেখবা যে গ্যাপ পাও 8-10 দিনের, তো এমনি করে করে আসলে দেখবা যে তোমার কি 16-17 মাস লাগে। এইচডাব্লিউ আজকে নেই, ঠিক আছে, পরে।